আচ্ছা, আবরার ভাই বলেন কেমন আছেন? সবকিছু কেমন যাইতেছে আপনার লাইফে? ভালো বাসায় বসে বসে একটু বোরিং লাগে। একটা জিনিস স্যাড লাগে হচ্ছে যে ক্যাম্পাস লাইফ হচ্ছে অলমোস্ট 2 ইয়ার্স হুম। অফ ক্যাম্পাস লাইফ জুম স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে চলে গেল। একটু হ্যাঁ, খারাপ লাগে। দ্যাটস আ বাট লট দেন অফ এগেন ড্যামেজ ডান। বাট দেন এগেন দেয়ার ইজ অলওয়েজ দ্যাট যে মিরপুর যাওয়াটা, আমি ধানমন্ডি থাকি বাই দ্য ওয়ে, সো আমার এখান থেকে মিরপুর যাওয়া, স্পেশালি উইথ দি কনস্ট্রাকশন অফ দ্য মেট্রো রেল, আই মিন ইটস আ ব্যাটল উইথিন ইটসেলফ। সো ওইটা আবার মিস করি না, সকাল 6টার সময় উঠে ডিউটি যাওয়া, ওটা মিস করি না। বাট দেন ওভারঅল ক্যাম্পাস লাইফ মিস করি। হোয়াট রিমেন অ্যাবাউট ভাই ইউ? আমাকে বলতেছিল, হ্যাঁ, হ্যাঁ আমি আমারটা বলতেছি তার আগে বলি যে রিমেন ভাই আমাকে বলতেছিল যে রিমেন ভাই ক্যাডেট কলেজে জীবনে ভোর ইয়াতে উঠে নাই, 5:30টায় উঠছে ক্যাডেট কলেজে, কিন্তু ওই বিউপির বাস ধরার জন্য রিমেন ভাইয়ের 5টা বাজে উঠা লাগতো। হ্যাঁ, ব্যাপারটা এইটা এরকমই, মানে খুব ভালো ওই একটা বাসে সিট অপরচুনিটি পাওয়া। কস্ট। ওই বাসে সিট পাইতে হলে ঘুম স্যাক্রিফাইস হ্যাঁ, করা লাগবে। ভাই বলেন আমরা কোন বাসে যাই ভাই? সেটাই, ওই সকালে তাও মানে ভাগ্য থাকে, ভাগ্যে সিট থাকে মাঝে মাঝে, বাট দেন আই স্টিল রিমেম্বার যে সন্ধ্যার সময় যখন মানে ক্লাস শেষে যখন বাস সিট পাওয়া যেত না, দ্যাটস আপনি অ্যানাদার থিং বসে আসছেন, অলটুগেদার। আপনি ক্লাস শেষে বসে আসছেন জীবনে? হ্যাঁ, আমি সবসময় বসে আসছি, আমি অনেক এফর্ট দিতাম যে আমি আমার ক্লাস শেষ 4 ঘন্টা পর আমি যে সিট রিজার্ভ করে আসতাম, তো ও, ওই দেড়টার অপরচুনিটি মিস সময় হতো ভাই, না কখনো। 1:30টার সময় এক পার্টি খাতা রাখে, আপনি কি ওই পার্টি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এবং ওই পার্টির লোকজনের সাথে পরিচিত আমি। ভাই মাঝে আমি মাঝে আমার জন্য ওরাও সিনারিওটা দেখি রাখছে। নাই, বাট রিলেট করতে পারতেছি, কারণ ক্যাডেট কলেজে এমন অনেক কিছুই হয় যে অডিটোরিয়ামে আমি যাই না কিন্তু আমার সিট রাখা আছে, এই টাইপের। বাংলাদেশে বুকিং ছাড়া হয় না কোনো কিছু, বুকিং মানে ছাড়া আমরা হয় না, হচ্ছে এক্সট্রা অর্গানাইজ। কিন্তু এই আমরাই আবার প্রি বুকিং এর জন্য 3 মাস 4 মাস ওয়েট করে তারপর 5 কেজি চাল পেয়ে আমরা পৌঁছতেই। এসব সবকিছু নিয়ে আসলে আমরা আজকে কথা বলবো। তো এক্স্যাক্টলি। এই তো। আচ্ছা তাহলে শুরু করি। সো আসসালামু হ্যাঁ, আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সব ধরনের অনলাইন অফলাইন প্রতারণার বাইরে আছেন। আজকে আমরা মেইনলি বিভিন্ন ধরনের প্রতারণা, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট এবং রিটার্ন, বিভিন্ন নাম্বার গেম সবকিছু নিয়ে কথা বলবো। সো টু টক অ্যাবাউট অল দিস আমাদের সাথে আছেন আবরার ভাই। সো আবরার ভাই, why don't you introduce yourself? হাই এভরিওয়ান, আই এম আবরার আহমেদ। আই গো বাই দ্য নেম আবরার মোস্টলি, নামে সবাই আমাকে চিনে। আমি কারেন্টলি বিউপি তে ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ফাইন্যান্স মেজর করছি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম ফাইন্যান্স, আমার রিসেন্টলি ই কমার্স নিয়ে অনেক ইন্টারেস্টেড, স্পেশালি স্ক্যাম নিয়ে, যেহেতু এখন এনভায়রনমেন্টটাই হচ্ছে এটা নিয়ে। সো জেনারেলি আমি স্টার্ট আপস নিয়ে এবং ফাইন্যান্স নিয়ে অনেক ইন্টারেস্টেড। সো টুডে আইল ট্রাই মাই বেস্ট টু শেয়ার whatever little knowledge that I have, and I'll try to learn from you. সো আমি ভাই একটু অ্যাড করব। আপনি মাত্র বললেন যে আই গো বাই দ্য নেম আবরার মোস্টলি। বিউপি থেকে কেউ যদি দেখে থাকে, আবরার ভাই আমাদের ডিপার্টমেন্ট বা পুরো বিউপিতে ইজ নোন বাই দ্য ফাইন্যান্স গড। ভাই বলে যে আচ্ছা বিবিএন আবরার ভাই, আচ্ছা কোন আবরার? ওই যে ফাইন্যান্স গাই আবরার, দ্য ফাইন্যান্স ম্যান ইজ হিয়ার। সো আজকে অনেক ফাইনান্সিয়াল কথাবার্তা হবে ভাই, ইনশাআল্লাহ। সো তো ফার্স্টে আইমান, ফ্লোর ইজ ইয়ার্স, তুই শুরু কর। আচ্ছা, সো ভাই স্ট্রেট অ্যাওয়ে টু দ্য পয়েন্ট। স্ক্যাম, ফাইন্যান্স, এই দুইটা ওয়ার্ডকে যখন আমরা কম্বাইন করি, দ্য মোস্ট টকড যেই ব্যাপারটা, ই ভ্যালি। ঠিক আছে, আরো অনেক নাম আছে, আলাদিন.com, সিন্দাবাদ.com, ই অরেঞ্জ, এটসেট্রা এটসেট্রা, অনেক নাম আছে, বাট ই ভ্যালি তারা আসলে খুব ভালো পরিমাণে নাম ছড়াইছে তাদের, খারাপ ভাবে ভালোভাবে। এখন আমার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে একটা টাইমে ই ভ্যালি যখন স্টার্ট করছে তখন অনেকে ই ভ্যালিতে ট্রাস্ট করতো এটা বলে যে হ্যাঁ অ্যামাজনও তো এইভাবেই স্টার্ট করছিল, আমরা কেন আমাদের দেশি স্টার্ট আপ গুলোকে সাপোর্ট দিই না। আমি আপনার কাছে ফার্স্টেই জানতে চাবো যে ভাই ই ভ্যালির ফিজিবিলিটিটা আসলে কতটুকু ছিল আর এখন কতটুকু, আর হচ্ছে মানুষজন যে বলতো অ্যামাজনের সাথে যে কম্পেয়ার করতো, এই জায়গাটাতে লুপ হোলটা কোথায়? ফার্স্ট অফ অল, এটা অনেক ব্রড একটা কোয়েশ্চেন, এবং আমি ট্রাই করবো যতটুকু আমার মনে থাকে এবং না হারায় যেতে, নট টু ডাইগ্রেস, বাট আইল ট্রাই। সো প্রথমতই না, ওই কথাটা ভুল যে ই ভ্যালির যে স্টার্টটা সেটা অ্যামাজনের মতো, বিকজ অ্যামাজনের যে কোর ভ্যালুটা ছিল সেটা হচ্ছে যে অ্যামাজন হচ্ছে জেফ বেজোসের প্ল্যানটা ছিল যে প্রথমে অনলাইন বই বিক্রি করবে, তারপর ওইখান থেকে মেইন আইডিয়াটা ছিল যে না, খালি বই বিক্রি করলে চলবে না, আমি হচ্ছে অলমোস্ট সব রিটেল প্রোডাক্টস অ্যাভেলেবল করবো অনলাইনে। তো তখন ই কমার্স অনেক নতুন ছিল, এরকম ই কমার্স ওয়াজ নট সামথিং দ্যাট উই ক্যান সি, মানে সব জায়গায় অ্যাড দিয়ে ভরা এরকম ছিল না। ই কমার্স ফ্লারিশিং একটা ইন্ডাস্ট্রি ছিল না, ইট ওয়াজ নিউ ইন ইউনাইটেড স্টেটস ব্যাক দেন, আর্লি 2000s। সো তখনকার ওর প্রপোজিশন অফ অ্যামাজন ওয়াজ অ্যাক্সেসিবিলিটি, যে আমি মানুষের হাতে পৌঁছে দিব। ডিপ ডিসকাউন্টিং হচ্ছে
is not something that Amazon did. Deep discounting is something that eValley is doing. And what is deep discounting? নামটা শুনে যেটা মনে হচ্ছে ওটাই, যে আমার একটা প্রোডাক্টের দাম আমি কাস্টমার অ্যাকোয়ার করতেছি নর্মাল মার্কেটিং না করে, আই এম অ্যাকোয়ারিং কাস্টমার্স বাই কাটিং মাই প্রোডাক্ট প্রাইসেস অলমোস্ট ইনটু হাফ। And that's what they did, and Amazon never did this. Amazon আরো আপস্কেল করেছে। হ্যাঁ, Amazon প্রথমে হচ্ছে বেসিক প্রোডাক্ট বেসিক দামে বিক্রি করেছে, and now they have their own product line, আরো প্রিমিয়াম প্রোডাক্ট বিক্রি করতেছে। সো ওই যে রাসেল ভাইও এরকম কম্প্যারিজনটা যে করে প্রতিদিন লাইভে এসে, যে না আমরা হচ্ছে মানে ফিউচার কি বলে অ্যামাজন, দিস এন্টায়ার হাইপোথিসিস ইজ ইনকারেক্ট। মানে কখনোই ছিল না এবং কখনো আমার মনে হয় না হবে আসলে। গ্রেট। তো আমার কোয়েশ্চেনের যে সেকেন্ড পার্টটা ভাইয়া, সেটা হচ্ছে যে মানে ইভ্যালির মডেলের ফিজিবিলিটিটা একদম কম, সেটা আসলে কেন, একটু ইনডেপথ যদি আমরা জানতে পারতাম। এটা বলতে গেলে না আবার ওই আগের কথাটা, যে ডিপ ডিসকাউন্ট। আমার কথা হচ্ছে যে ইউজুয়ালি একটা নর্মাল ই কমার্স কোম্পানি যেমন দারাজও কিন্তু ডিসকাউন্ট দেয়, রাইট? বাট কথা হচ্ছে যে একটা হচ্ছে প্রমোশনাল ডিসকাউন্ট, যে যেটা হচ্ছে একটা কোম্পানি সাস্টেইন করতে পারবে, সাস্টেইনেবল ডিসকাউন্ট আর আনসাস্টেইনেবল ডিসকাউন্ট। সো ডিপ ডিসকাউন্টিং যেটা, হ্যাঁ মানে দিজ আর সো ডিপ, লাইক 40-60% ডিসকাউন্ট দেওয়াটা, হাউ ক্যান আ কোম্পানি রান অন দিস? মানে লং রানে এটা কিভাবে সাস্টেইন করবে? একটা হচ্ছে যে হ্যাঁ আমি হয়তো এক দিন দিচ্ছি বা এক মাস দিচ্ছি, বা আমি আমার যখন কোম্পানিটা লঞ্চ করছি তখন দিচ্ছি, বাট হাউ ক্যান ইউ কিপ অন বার্নিং ক্যাশ লাইক দ্যাট? হ্যাঁ, সো ওখান থেকেই কিন্তু স্ক্যামের কথাটা চলে আসতেছে, যে এই বিজনেস মডেলটা হ্যাঁ একদিনের একটা ক্যাম্পেইন হিসাবে এটা চলে, যে ডিপ ডিসকাউন্টিং আমি একদিন হয়তো বছরে এরকম একটা করলাম। ওই যেমন ব্ল্যাক হোয়াট ইজ ইট কল, ব্ল্যাক ফ্রাইডে বলে, রাইট? ইউএসএ তো অক্টোবর মাসে যেটা হয়, তখন হচ্ছে এরকম ডিপ ডিসকাউন্ট হয়। তো ওই একদিন হয় বছরে। কিন্তু আমাদের দেশে একটা ই কমার্স কোম্পানি, দে আর ট্রাইং টু টার্ন দিস ওয়ান ডে থিং ইনটু অ্যান এন্টায়ার বিজনেস মডেল। এবং ওখানেই কিন্তু জিনিসটাকে, এর জন্যই কিন্তু মানুষ স্ক্যাম বলছে। কিন্তু তুমি টাকাটা কোথা থেকে পাবা? মানে ফ্রম ওয়্যার আর ইউ গেটিং দ্য মানি ফ্রম? মজার কথা হচ্ছে ইভ্যালির কোনো বড় ইনভেস্টর নেই, উনি ওনার নিজের টাকা দিয়ে চলতেছে। মানে বেসিক্যালি কোম্পানিটা শুরু করেছিল না নিজের কোম্পানি, নিজের টাকা দিয়ে। তাহলে ওয়্যার ডু ইউ গেট দ্য মানি? তোমার 100 টাকা আছে, তুমি 100 টাকা দিয়ে 100 টাকার গুডস কিনলা, কিনে বিক্রি করে দিলা, করার পর তুমি এই গুডসটা 100 টাকায় বিক্রি করো না, ইউ আর নট ইভেন সেলিং ইট এট ইউর কস্ট প্রাইস, তুমি এটা হাফ দামে বিক্রি করলা। এখন তাহলে তুমি আবার টাকা পাবা কোথায়? হাউ আর ইউ গোইং টু বাই মোর গুডস এন্ড টার্ন দিস বিজনেস অ্যারাউন্ড? তো ইভ্যালি সেটাই করেছে। ইভ্যালির কাছে টাকা ছিল না, হ্যাঁ ওরা হচ্ছে ডেলিভারিজ লেট করে সাপ্লায়ার থেকে ধার নিয়ে বিক্রি করে করে কাস্টমারের টাকাই বিজনেসে বারবার সার্কুলেট করতেছে। এন্ড দ্যাট ইজ ফাইন, ইউ নো, ইফ ইউ স্টাডি মডার্ন ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সের যে কোনো বই খুললে দেয়ার ইজ সামথিং কল্ড ডিলেইং ইউর এক্সপেন্সেস। হ্যাঁ, যে বলে যে আমার বিলগুলো যদি দেরি করে দেওয়া যায়, যদি সাপ্লায়ারের সাথে যদি একটু নেগোশিয়েট করা যায়, যে ভাই আমি আপনার থেকে মাল নিছি বাট আমি এটা একটু পরে পেমেন্ট করবো, একটু দেরি করে দিই। তো এইগুলো নেগোশিয়েট করা ইজ পার্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, ইট ইজ পার্ট অফ ফাইন্যান্স। কিন্তু যেখানে ইভ্যালি ওয়েন্ট রং ইজ ওরা ডেলিভারিটা দেয়নি, দ্যাটস ওয়্যার ইউ আর ভায়োলেটিং কাস্টমার রাইটস। এন্ড ওখান থেকেই হচ্ছে এই স্ক্যামের টাইটেলটা বসে ওদের উপর। আচ্ছা ভাই, ইভ্যালি যে অবস্থাটা পৌঁছে গেছে, ধরেন আপনি যদি এখন ওই অবস্থায় থাকতেন, ইজ দেয়ার এনি চান্স, মানে কোন ধরনের মডেল, কোন ধরনের সূত্র, মানে ফাইন্যান্সিয়ালি কোনো ভাবে কি এটা আবার ব্যাকে আসা পসিবল, মানে এটাকে পুনরুত্থান করা পসিবল এই কোম্পানির? হ্যাঁ পসিবল। সবার আগে কি ইভ্যালির হচ্ছে এখন ইনভেস্টর দরকার। যেমন তাহলে তো মানে তোমাদের কোশ্চেন হতে পারে যে মানে তাহলে যমুনা গ্রুপ ব্যাক অফ করলো। প্রথমত যমুনা গ্রুপের যে ইনভেস্টমেন্টটা ছিল এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল অথবা ট্রেড ফাইন্যান্সিং ছিল, মানে ক্যাশ টাকা কিন্তু ইনভেস্ট করে। বলছে যে আমি তোমাকে হয়তো প্রোডাক্ট দিছি অলরেডি, তোমাকে আরো প্রোডাক্ট দিব, কিন্তু ক্যাশ ইনভেস্টমেন্ট কিন্তু দেয় নাই। ইভ্যালির লাগবে হচ্ছে ক্যাশ ইনভেস্টমেন্ট। এখন ক্যাশ ইনভেস্টমেন্ট যে দিবে ইভ্যালির যে রেপুটেশন মার্কেটে, হ্যাঁ এই রেপুটেশন ওয়ালা একটা কোম্পানিকে কে ক্যাশ দিবে? এখন দের ইজ আ ওয়ে, হাউএভার একটা ওয়ে হচ্ছে যে যদি ফুল ডিসক্লোজার দেয়। আমি যদি এখন ইভ্যালির কাছে যাই, আমার কাছে অনেক টাকা আছে, আমি ইভ্যালির কাছে ইনভেস্ট করতে গেলাম, সো আমি তো প্রথমেই চাবো যে ও আমাকে সবকিছুর হিসাব দেখাবে, দ্য এন্টায়ার অডিট হি হ্যাজ টু কাম ক্লিন টু মি ফার্স্ট। সো যখন আমি দেখবো যে আচ্ছা ঠিক আছে এই হলো অ্যাকচুয়াল অবস্থা, এখনো কিন্তু কেউ অ্যাকচুয়াল অবস্থা জানে না, প্রতিদিন নতুন নতুন নিউজ আসে। হ্যাঁ, বিজনেস স্ট্যান্ডার্ড খুব থরলি এটাকে ইনভেস্টিগেট করতেছে। হ্যাঁ, আজকে দেখি যে 300 কোটি টাকার হচ্ছে শর্টেজ ক্যাশ ওদের, কালকে দেখি 400 কোটি টাকা, তো প্রতিদিন এটা বাড়তেই আছে। সো নো ওয়ান ক্যান এখনো এস্টিমেট যে আসলে কত টাকা ঘাটতি ইভ্যালির আছে। সো এটা কেন হচ্ছে? বিকজ ইভ্যালি হাইড করতেছে জিনিসটা, দে আর নট শেয়ারিং ইট উইথ এনিওয়ান। এখন কোন ইনভেস্টর 500-600 কোটি টাকা দিবে একটা কোম্পানিকে, যদি ইনভেস্টরকে নাই বলে যে আমার ঘাটতিটা কত, আমার মেইন প্রবলেমটা কি, যদি নাই শেয়ার করে, যদি লুকায় রাখে,
তো স্ক্যাম বলবে এবং মানুষেরও ভয় পাবে এবং মানুষ ইনভেস্ট করবে না। সো ইফ ইভ্যালি রিয়েলি ওয়ান্টস ইটসেলফ টু সার্ভাইভ, তাহলে আমার মনে হয় যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর লাগবে, বড় সড়ো কোনো নাম করা ইনভেস্টর, কোনো একটা বড় কোম্পানি যদি অ্যাকোয়ার করে ফেলে, বসুন্ধরা গ্রুপ যদি এখন ইভ্যালিকে অ্যাকোয়ার করে ফেলে, কেউ কিন্তু কালকে সাহস পাবে না এই কথাটা বলার জন্য। দেয়ার ইজ অ্যান এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল অ্যাড করতে চাই। দারাজ হচ্ছে 2015-16 এরকম হচ্ছিল, দারাজের এরকম ডেলিভারি লেট হচ্ছিল, কমেন্ট সেকশনে গেলে গালাগালি, দারাজের যে অর্ডার নাম্বার ইভ্যালিতে এখন যেরকম দেখা যায় যে আমার অমুক অর্ডার 4 ঘন্টা কি বলে 4 মাস হয়ে গেছে আসে না, হ্যাঁ ফোন অর্ডার দিছি আলু পাইছি, এইসব টাইপের কথাবার্তা ভরা ছিল। বাট হোয়াট হ্যাপেন, হ্যাঁ আলিবাবাকে অ্যাপ্রোচ করলো ওরা, এন্ড দেন আলিবাবা অ্যাকোয়ার্ড পার্ট অফ দারাজ, এন্ড এরপর থেকে কি হয়েছে, এখন ওরা হচ্ছে যখন সবাই গালাগালি করতেছে, সব পুরো ই কমার্স ইন্ডাস্ট্রি ইজ আন্ডার অডিট, সবাই হচ্ছে সবাইকে স্ক্যাম বলতেছে যে ই অরেঞ্জ, হ্যাঁ সবাই কিন্তু রেড লাইটে আছে এক্সেপ্ট দারাজ, একবারও কিন্তু কেউ দারাজকে নিয়ে কিছু বলতেছে না, বিকজ নাও দে পিপল নো, এখানে একটা ভ্যালিডেশন চলে আসছে যে এটা হচ্ছে আলিবাবার একটা সাবসিডিয়ারি, এটাকে নিয়ে কিছু বলা যাবে না। সো ই ভ্যালির যদি বাঁচতে হয়, দে হ্যাভ টু কাম ক্লিন এন্ড দে নিড টু গেট ওয়ান অফ দিস বিগ ইনভেস্টার্স। ভাই ইভ্যালির ভাই আচ্ছা সায়মান বল। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতাম এটা অনেকটা ফলো আপ কোয়েশ্চেন, যে ধরলাম যে ইভ্যালিতে ইনভেস্ট করলো বা হচ্ছে ইভ্যালিকে কোনো একটা বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অ্যাকোয়ার করে নিল, আমি ধরে নিলাম, বাট দেন अगेन এরপর ইভ্যালি কোন বিজনেস মডেলে আসলে চলবে? এখানে একটা ব্যাপার হচ্ছে যে যদি তারা দারাজের মতো চলে বা নতুন মানে নর্মাল কোন একটা ই কমার্সের মতো চলে, তাহলে ইভ্যালির যে ভ্যালু প্রপোজিশনটা ডিপ ডিসকাউন্টিং, এই জিনিসটা কিন্তু থাকলো না। সো হোয়াট উইল বি দ্য রিজন মানুষজন আবার ইভ্যালি থেকে কিনবে? কথা হচ্ছে কি যে দ্যাটস ভেরি গুড কোয়েশ্চেন, হ্যাঁ যে তাহলে তো মেইন ওদের ইউনিকনেসটাই থাকতো না, কিন্তু এটাই তো কথা, মানে এটা তো সাস্টেনেবল একটা জিনিস না, তুমি একটা ড্রিম সেল করতেছো, একটা ফলস হোপ সেল করতেছো, এটা সম্ভব, কিন্তু এটা সম্ভব না। এবং এটা যে সম্ভব না, এই প্রতিটা যে কোম্পানি ক্র্যাশ করতেছে এখন একদম, মানে কি বলে ইটের মতো ক্লিফ থেকে পড়তেছে এক একটা কোম্পানি, যে ই অরেঞ্জ, আলাদিন, 7টা কোম্পানিকে অডিটে ফেলছে, বিকজ এরা সবাই ট্রাই করছে। ইজ ইট পসিবল যে 7টা কোম্পানি একসাথে ট্রাই করছে একটা জিনিস, ইচ এন্ড এভরি ওয়ান অফ দিস ফেল্ড? মানে ব্যবসায় প্রফিট লস থাকে, আই এম শিওর, আমি জানি না দারাজের এখন কতটুকু প্রফিটেবিলিটি এবং প্রফিটেবল কিনা সেটাও আমি জানি না, কিন্তু দেয়ার সামথিং কল্ড এ সাস্টেনেবল মডেল। সো এই মডেল, এটা কখনো মানে সাস্টেন করানো পসিবলই না, অ্যাটলিস্ট আমার মনে হয় না। হয়তো আরো কোনো এক্সপার্ট যদি এটা দেখে এবং ওনারা হয়তো দে মে অ্যাড ইন, বাট আমার মনে হয় না যে ডিপ ডিসকাউন্টিং মডেল কন্টিনিউয়াসলি একটা বিজনেস মডেল এটাকে রাখা পসিবল। সো হ্যাঁ চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে রেগুলার ই কমার্সে আসতে হবে। রেগুলার ই কমার্স কি খারাপ কিনা? এই যে ওয়ালটন ঢুকতেছে রেগুলার ই কমার্স, যদি এতই মানে অ্যাট্রাকটিভ না হইতো এই সেগমেন্ট, যে ডিপ ডিসকাউন্ট ছাড়া চলাই যাচ্ছে না, তাহলে ওয়ালটন কেন ঢুকতো? বড় বড় কোম্পানিরা কেন ই কমার্সে ঢুকতেছে? সো অবভিয়াসলি বিজনেস মডেল চেঞ্জ করতে হবে, সাস্টেনেবল মডেলে যেতে হবে। আমার কোয়েশ্চেনটা ছিল যে আপনি ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কথা বলছেন, এখানে ভ্যালিডিটির ব্যাপারটাতে আমি কনভিন্স যে অবশ্যই একটা ভ্যালিডেশন চলে আসবে, সেটা ওদেরকে ব্যাকআপ করবে। বাট ইনভেস্টমেন্টের টাকা কি আমার এক্সিস্টিং মানে অলরেডি যাদের যে ধরেন এই 1 লক্ষ অর্ডারের যে টাকাটা আমি শর্ট ফেলাইছি, ওই জায়গা থেকে আমি ইনভেস্টমেন্টের টাকাটা দিয়ে ওইখানে কি ক্যাশ, মানে আমি বলতে চাচ্ছি যে আমি কি ইনভেস্টরের টাকাটা দিয়ে ওদেরকে দিতে পারবো, ওইখান থেকে তো আমার কোনো রিটার্ন হ্যাঁ আসবে? আমি বুঝতে পারছি, তো তোর কোয়েশ্চেন হচ্ছে যে আমি একটা নতুন ইনভেস্টরকে নিলাম, নিয়ে আমি আমার আগের ডেট পে করতেছি, এটা কি অ্যাকসেপ্টেবল কিনা? এটা অ্যাকসেপ্টেবল ইন দ্য ওয়ার্ল্ড অফ ফাইন্যান্স। যেমন আমি তোকে বলি ইভেন ফর্মাল ফাইন্যান্স, হ্যাঁ প্রফেশনাল ফাইন্যান্স, তুই যদি স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেটে দেখিস, আইপিও হয় না কোম্পানির, সো এখানে দেখা যায় যে কোম্পানি 10 বছর ধরে চলতেছে ভালো পারফরমেন্স, কিন্তু এখন লোন নিয়ে একটা ফ্যাক্টরি খুলবে অথবা একটা লোন শোধ করতে চাচ্ছে, এর জন্য হ্যাঁ শেয়ার ছাড়তেছে স্টক মার্কেটে। সো দিস ইজ কমন ইন দ্য ওয়ার্ল্ড অফ ফাইন্যান্স, যে আমি হচ্ছে ইনভেস্টমেন্ট নিচ্ছি আগের কোনো পাওনাদারকে পে করে দেওয়ার জন্য। ইটস কমন, দেয়ার ইজ নাথিং রং উইথ ইট অ্যাজ লং অ্যাজ ইউ আর ট্রান্সপারেন্ট। এখন হচ্ছে কি করতেছে, চোরের মতো করতেছে, চোরের মতো করে না কোনোদিন সার্ভাইভ করতে পারবে না। ইউ হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট, যে হ্যাঁ আমি এটা ট্রাই করছি, ইট ফেইলড, সিম্পল অ্যাজ এরকম একটা কথা বলছে উনি রিসেন্টলি, আমি মাঝে মাঝে দেখি, বাট দ্য অ্যামাউন্ট অফ বুলশিট দ্যাট দিস গাই সেজ ইন হিজ লাইফ, এবং অনেক ভুল ভাল বুঝায় মানুষকে। হ্যাঁ উইল কাম ব্যাক টু দ্যাট লেটার প্রবাবলি, লাইভে উনি কি কি বলে আমি মাঝে মাঝে শুনি, টেনে টেনে শুনি, এন্ড দেন এই টেনে টেনে যে শুনি এর মধ্যে আরো কয়েকশো মানে প্রতারণা টাইপের কথাবার্তা বের হয়ে আসে মুখ থেকে, ইচ্ছা করে বলে নাকি ভুলে বলতেছে আমি সেটা জানি না। এক্স্যাক্টলি ভাই, আমার কাছে মনে হয় ইভ্যালুয়েট এখন পুরোপুরি একটা নাম্বার গেমে চলে গেছে, যে ওদের এত টাকা ডেপ্ট, এত টাকা ওদের হাতে আছে, এত টাকা ওদের ওয়ার্কিং ক্যাপিটাল। এই সময় এসে একটা কোম্পানির মানে চিফ যদি এভাবে মানুষের কাছে ড্রিম সেল করে যে ভরসা রাখলে ইভ্যালি ব্যাক করবে,
এটা তো ভাই শুরুর দিকে করবে, যখন আমার কোম্পানি উঠতেছে, যখন আমার দেয়ালে পিঠ থেকে গেছে, তখন এই ধরনের কথাগুলো আসলে কতটা মিনিংফুল। যে লোকটার 1 বছর ধরে কয়েক লাখ টাকা পড়ে আছে, সে ড্রিম দিয়ে কি কি ভাত খাবে, আমি তো এটাই বুঝি না। সো এইটা কিন্তু আরো কিছু ব্যাপার আছে, যেমন আমার কথা হচ্ছে কি আমি এটা নিয়ে অনেক লেখালেখি করছি, আমি মজা করি মাঝে মাঝে আমি ফেসবুকে এগুলো নিয়ে, বাট আমি দেয়ার ইজ সাম সিরিয়াসনেস বিহাইন্ড ইট। হ্যাঁ, ফাইজলামি করে কথা বলার কিছু কিছু সিরিয়াসনেস থাকে। যেমন আমি বারবার বলছি যে তাসান, তারপর মিথিলা, এরা যে স্পন্সরশিপ যে নিল, সিএমও তাই না, সিএমও ছিল না পজিশনটা, নাকি চিফ সামথিং মার্কেটিং সামথিং একটা ছিল, মানে চিফ মার্কেটিং বা গুডউইল পিআর এর অফিসার জন্য ছিল তাহসান। গুডউইল অফিসার, রাইট। হ্যাঁ হ্যাঁ। তো এই যে এত তাহসান তো রেসপন্সিবল একটা, মানে মোটামুটি রেসপন্সিবল একটা মানে পাবলিক ফিগার বলা যায়, রাইট। মিথিল একটা আই ডোন্ট আর নো হোয়াট এখানে অ্যাবাউট যদি হার। ভাই একটা জিনিস অ্যাড করি, ইভেন ইভ্যালির কথা আমরা বলতেছি না, ই হ্যাঁ, অরেঞ্জ কিন্তু কাকে অ্যাম্বাসেডর হিসেবে নিছিল? মাশরাফি বিন মাশরাফি, মুর্তজা। হ্যাঁ, সো অনেক মানে স্ক্যান্ডাল হয়েছে কত সেটা ওয়েল নিয়ে। নোন ফিগার এরা। হ্যাঁ, সো হ্যাঁ, মাশরাফি পরে ব্যাক ট্র্যাক করছে, বাট উই নেভার হার্ড এনিথিং ফ্রম তাহসান, রাইট। তারপর খালি তাহসান না, লেটস লিভ তাহসান। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেমনে এটা অথরাইজ করছে? অ্যাজ ফার অ্যাজ আই নো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে ওই যে জার্সির উপর যে স্পন্সরশিপ টাইটেল গুলো নেয়, এগুলো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে। তুমি ন্যাশনাল লেভেলে, হ্যাঁ, একটা স্ক্যামকে, যেটা নিয়ে তখনও কিন্তু স্ক্যাম স্ক্যাম বলা হচ্ছিল, এই বছরের শুরু থেকে স্ক্যাম স্ক্যাম বলা হচ্ছে, কিন্তু ওইসব কথা যখন হচ্ছে, তাও কিন্তু দে অ্যালাউড ই ভ্যালি টু বি দ্য স্পন্সর অফ দ্য ন্যাশনাল ক্রিকেট টিম, যেটা হচ্ছে অলমোস্ট বাংলাদেশের এভরি হাউস হোল্ড দেখতেছে। তো ওদেরকে অ্যাকাউন্টেবল কেউ ধরতেছে না কেন? আমার হচ্ছে এটা কথা, এভরিওয়ান মানে প্লেড আ পার্ট ইন দিস, ঠিক আছে। আমাদের অনেক ফ্রেন্ড আছে যারা স্ক্যাম স্ক্যাম বলছে বলে অর্ডার করছে, এখন কি বলবা? হয়েছে কি, বাঙালি হচ্ছে টাকার পাগল। হ্যাঁ, একদিকে হলো কনজিউমাররা দাম যেখানে কম ওখান থেকেই কিনবে, এখনো মানুষ আছে যারা হয়তো অর্ডার দিচ্ছে। সো ওয়াই আর দে ডুইং দিস? বিকজ আমরা প্রাইস সেন্সিটিভ এট দ্য এন্ড অফ দ্য ডে, বাঙালি। হ্যাঁ, সো যতই স্ক্যাম বলুক যাই বলুক, আমাদেরকে ওই দাম 50% ডিসকাউন্ট দেখলে আমরা আলটিমেটলি উইল ক্লিক দেওয়া, ইভেন when we know it's a scam. So we have moral issues আমাদের নিজেদের সাইড থেকে ফার্স্ট, বিফোর ব্লেমিং ইভ্যালি ইটসেলফ এন্টায়ারলি। এক্স্যাক্টলি। ওই দিন হচ্ছে রিমেন ভাই একটা কথা বলছিলাম, খুবই ভালো লাগছে আসলে, যে ভাই বলতেছিল যে আমরা 2 মিনিট লেট সহ্য করতে পারি না একটা মানুষের কাছে, কিন্তু হচ্ছে 3-4 মাস আমরা ওয়েট করি এই শুধু টাকা কম দেখে। সো এখানে অনেক বড় একটা আসলে মোরাল ডিগ্রেডেশনের আমাদের ব্যাপার আছে। সো এই জিনিসটা নিয়ে যেহেতু কথা বলতেছি, আমার একটা কোয়েশ্চেন ছিল যে এখন 2 ধরনের তাহলে হচ্ছে বিজনেস মডেল হইতে পারে। সাস্টেইনেবল যদি আমি চিন্তা করতে, আর একদম ওটা আসলে কোনো বিজনেস মডেলই না, ই ভ্যালি, ই অরেঞ্জ, সিন্দাবাদ.com এরা যেটা করছে সেটা। এখন ব্যাপারটা হচ্ছে যে একটা নতুন ই কমার্স প্ল্যাটফর্ম যখন এই ইন্ডাস্ট্রিতে আসবে, আপনার মতে হোয়াট উড বি দেয়ার ভ্যালু প্রপোজিশন? মানে ডিসকাউন্টিং দিলেই কি এখন মানুষজন মানে নস্টালজিক হয়ে যাবে ই ভ্যালির লোমহর্ষক স্মৃতিগুলোর জন্য, নাকি তারা এটাকে একসেপ্ট করতে পারবে? আমি নতুন ই কমার্সেরটা প্রেডিক্ট করা একটু হার্ড, হ্যাঁ, যে আসলে নতুনটা আসছে কি হবে, বাট আমি একটা একটু ডিফারেন্ট অনলাইনে একটা কোম্পানি, বাট একটু ডিফারেন্ট একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। ইউ নো চালডাল, রাইট? চালডাল হচ্ছে ইটস লাইক ই কমার্স মডেল বাট ফর গ্রোসারি, সো ই গ্রোসারিজ, এটা সিম্পল। সো আমার কথা হচ্ছে, চাল ডাল যখন শুরু করছিল, চাল ডালের তখন কিন্তু স্লাইড ডিসকাউন্টিং মডেল ছিল, যেমন 10% দাম কম, দেখা যেত 10 টাকা দাম কম। এটা প্রিঙ্গলস কিনবো আমি, হ্যাঁ, দেখা যেত যে ওরা ওই যে প্রিঙ্গলস এর দাম হচ্ছে গুলশান ডিসি মার্কেটে কম ছিল আগে। তো তখন দেখতাম যে ওই ডিসি মার্কেটে যে দামটা, ওইটার সাথে মিনা বাজারের দাম মিলে না, মিনা বাজারের দাম 20 টাকা বেশি, কিন্তু চাল ডালে গেলে ওই দামে পাওয়া যায়। সো ইনিশিয়ালি চাল ডালের মডেলটা এরকম ছিল যে স্লাইড ডিসকাউন্ট, 10 টাকা ডিসকাউন্ট মার্কেট থেকে কম, ওই ইভ্যালির মতো না, 50% ডিসকাউন্ট না। সো চাল ডালের ইনিশিয়াল স্ট্র্যাটেজিটা এটা ছিল, স্লাইটলি মার্কেট থেকে কম প্রাইস বা এক্স্যাক্টলি মার্কেট প্রাইসটাই দিবে। কিন্তু এখন চাল ডালে কি হয়েছে, ওইভাবে হচ্ছে চাল ডাল ওদের ব্র্যান্ডটা বিল্ড করছে, হ্যাঁ, কাস্টমারের ট্রাস্ট গেইন করছে, এন্ড দেন এখন হচ্ছে চাল ডাল অলমোস্ট মার্কেট প্রাইসে বেচতেছে, মাঝে মাঝে ডিসকাউন্ট থাকে, বাট মার্কেট প্রাইসে বেচতেছে। এন্ড আমি আজকে তো চাল ডাল হচ্ছে $10 million সি সিরিজ ফান্ডিং রেজ করছে। সো যদি মানে এই কোম্পানির ভ্যালিডিটি না থাকে, সি সিরিজ ইজ নট ইনিশিয়াল স্টেজ, কিন্তু সি সিরিজ হচ্ছে আরো অনেক লেটার একটা স্টেজ অফ ফান্ডিং। হ্যাঁ, এ তারপর অল দ্যাট স্টাফ, তো প্রি সিড এন্ড অল দ্যাট স্টাফ তো আছে। সো অনেক লেটার স্টেজ ফান্ডিং, কিন্তু এটা হচ্ছে এক্সপ্যানশনের জন্য বেসিক্যালি। এন্ড চালডাল ইজ ডুইং অপারেশনালি ভেরি ওয়েল। হ্যাঁ, আমি হচ্ছে একটা মানে কিছু স্ট্যাটিস্টিক্স শুনছিলাম লাস্ট ইয়ার, তো মাসে 200 crore টাইপের এরকম, মানে আই ডোন্ট নো, যার থেকে শুনছি আমার বাসায় চালডালের সব এমপ্লয়ি। চাল ডাল থেকে আসে, আমার আম্মু এক্স্যাক্টলি, সব এক্স্যাক্টলি। সব চাল ডাল থেকে আসে। ওই রোজার সময় আর কি শুনছিলাম যে 180 crore টু 200 crore এর মতো ওদের ক্রস জিএমভি আর কি, মানে সেলস আর কি। সো দ্যাট শোজ যে ওরা গত বছরই কত ভালো করতেছিল, দে স্টিল আর। সো আমার কথা হচ্ছে যে ওরা ভালো করতেছে না, ওরা তো ডিপ ডিসকাউন্টে যাচ্ছে। অবশ্য গ্রোসারিজে সম্ভব না, বাট তাও মানে মার্কেটের দামে বিক্রি করে তো দে আর ডুইং ভেরি গুড। এন্ড কেমনে করতেছে? বিকজ যে কনভিনিয়েন্স সেল করতেছে।
হ্যাঁ, আমার একদিন ফ্রুটস কিনা লাগবে, আমার ছোট বোনের শরীর খারাপ ছিল। সো রাত্রেবেলা 3টার দিকে জ্বর, আমি হচ্ছে অ্যারাউন্ড 4:30 অর্ডার প্লেস করছি, 6:30 এসে ডেলিভারি দিয়ে গেছে। সো রাত্রেবেলায়, আমি সকালবেলা আমার রিসিভ মনে করেছি। হয় ভাইয়া যে কাস্টমার এক্সপিরিয়েন্স যারা মেনটেন করতে পারে দে উইল Exactly. মানে দে আর রানিং ইন দ্য লং রান, আর তারাই অনেক ভালো করবে। চাল ডালের সার্ভিসে আসলেই অনেক স্যাটিসফাইড আমার আম্মু, সেই জন্য বারবার এখান থেকে অর্ডার করে। Right. একবার ওরা আমাদের এখানে ভুল অর্ডার দিয়ে গেছিল, আবার ওই ভুল অর্ডারটাই 15 মিনিটস এর মধ্যে আবার রাইট অর্ডার ওরা ওইখান থেকে ওদের কোন হাব থেকে পাঠায় আবার চেঞ্জ করায় দিছে। সো দে আর ভেরি ফাস্ট এন্ড ভেরি রেসপন্সিভ। তার অনেক কাস্টমার এক্সপিরিয়েন্সে যারা আসলে ফোকাস করবে তারা অনেক ভালো কিছু করতে পারবে, অলসো এক্স্যাক্টলি, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে খুব হাই প্রাইস না হইলে। রাইট। সো এই যে দেখো, আমাদের যেটা বললাম যে আমরা প্রাইস সেনসিটিভ, বাট এই যে একটা কোম্পানি কিন্তু এই প্রাইস সেনসিটিভ মার্কেটে, বাঙালি হচ্ছে আমরা ওরকম একটা জাতি যে আমরা বলবো যে না, বাজারে যে দেখে আসছি কত টাকা দাম, তারপর কিনবো না, এই অনলাইনে দাম বেশি হবে। তো ওই জাতিকে কিন্তু চাল ডাল কনভিন্স করছে 200-300 কোটি টাকা মান্থলি সেল করতেছে। সো অবভিয়াসলি ওরা কেমনে করলো সেটা, প্রাইস তো আহামরি কমাচ্ছে না, তাহলে কেমনে কনভিন্সটা করলো, প্রাইস সেনসিটিভিটা টার্গেট অডিয়েন্সকে কেমনে সেল করলো? ওই যে কনভিনিয়েন্সি। এখন কিছু কিছু কমপ্লেন দ্বারা মানে চাল ডাল নিয়েও শুনি, ওই যে অনেক ফোন টোন করে, বাট দেন হ্যাঁ, ওই তো আই গেট ইট, মানে সেল তো করা লাগবে আলটিমেটলি, তাই না? মানে সব মানে ইউ ক্যানট বি এন্টায়ারলি পারফেক্ট, একটু না একটু থাকবে। যেমন আরেকটা কথা হচ্ছে, যেমন এই চাল ডাল ইজ ডুইং সো গুড, তাই না? প্যান্ডা মার্ট একটা আছে না? সো প্যান্ডা মার্ট, আমি জানি না কেমন ভালো করতেছে, লিস্ট ওদের ব্র্যান্ড ভিজিবিলিটি অত ভালো না, বা মানুষের মুখে মুখে শুনি না, যেমন তোকে বললাম এন্ড ইউ আর টেলিং মি দ্যাট দ্যাট ইওর মম ইজ বাইং এভরিথিং ফ্রম দ্যাট প্ল্যাটফর্ম। বাট প্যান্ডা মার্ট নিয়ে কিন্তু আমি এরকম শুনি না, আমি নিজেও কখনো ইউজ করি। এন্ড দ্যাট ইজ বিকজ আই এম সো কনভিন্সড উইথ the performance and the reliability of Chaldal that I never had to go into that app and check what that is actually. এটা আমার এক্সপিরিয়েন্স at least, but I think overall সবার এক্সপিরিয়েন্স সিমিলার হয়। ভাই মার্কেটিং অ্যাসপেক্টে চাল ডাল নিয়ে এটা মানে একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে যে পুশ নোটিফিকেশনের যে ব্যাপারটা ওরা নাকি চালায়, এবং অনেকে এটা বলে যে আমি যখন একজনকে ক্লিয়ারলি বলে দিচ্ছি ফোনে যে আমাকে আর ভাই আপনি কল দিয়েন না, আমি আপনাদের থেকে ডিম কিনবো না, তারপরও যদি চাল ডাল তাকে অ্যাপ্রোচ করে, এটা অনেকে অ্যাবিউজ বা ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন বলে ধরে, মানে হোয়াটসঅ্যাপ। দুই ভাবে, একটা হচ্ছে জোক হিসাবে যে ইভ্যালির দুনিয়াতে এই টাইপের কথা মানে একটু বেশি বেশি। একদিকে ভাই আমার টাকা পয়সা বাড়িঘর নিয়ে চলে যাচ্ছে, আরেকদিকে কলের জন্য মানুষ প্যারা খাচ্ছে। তো যাই হোক, হ্যাঁ, লজিক্যালি দে আর রাইট আসলে। এখন আমি জানি না এটা হোয়াট দে আর ডুইং অ্যাবাউট ইট, বাট আসলে আমার এক্সপিরিয়েন্স এরকম না, আমাকেও না এভরি নাও এন্ড দেন ফোন দেয়। যখন আমাকে ফোন দেয় তখন আমি বলি যে আমার এখন লাগবে না, কিন্তু আপনার নামটা বলুন। হ্যাঁ, বিকজ দ্য থিং ইজ ওরা হচ্ছে মানে মানে লেটস ইউ ডোন্ট বাই সামথিং ফ্রম চার্জল ফর আ ফিউ ডেজ, এই নাম্বারটা লিস্ট করে, আমি যতটুকু বুঝি এই নাম্বারটা লিস্ট করে সেলস এজেন্টের কাছে ডিস্ট্রিবিউট করে দেয়। ন্যাচারালি সেলস এজেন্টের কাজ কি? হ্যাঁ, ওর তো বাড়ি চলে এটা দিয়ে। ও কি করবে, ও ফোন উঠাবে, তো নাম্বারটা দেখবে যে আচ্ছা রিমেন ভাই অর্ডার দেন, ওকে কল দিয়ে একটু মনে করায় যে আচ্ছা কিছু কিনতে চাই কিনা। সো ওর কাজ করতেছে। সো এখন এটা আসলে চালডালের রেসপন্সিবিলিটি, সেলসম্যানের রেসপন্সিবিলিটি। বাট আই থিঙ্ক মানে আমি একটু ট্রাই করি কনসিডারেট হওয়ার জন্য এই ক্ষেত্রে। আই ট্রাই টু জাস্ট টেল দেম যে দেখেন আমার এখন লাগবে না, আর আপনার নামটা বলেন, আমার যদি কখনো কেনা লাগে আমি আপনার নাম্বারে কল করি। এন্ড হি হ্যাপিলি টেলস হিজ নেম, বিকজ ও জানে যে আমি যখন ওকে আসলেও কল করি ও হচ্ছে কমিশন। দ্যাটস ইট, এরপর আর কোনো কথা বলে মানে অ্যাট লিস্ট দিস ওয়ার্কস ফর মি। সো হ্যাঁ, ইটস স্টিল ইনকনভিনিয়েন্ট যে আমার ফোনটা ধরে এইটুকু কথা অনেকেই বলতে পছন্দ করে না। বাট দেন আমার মনে হয় যে মানে ইটস এ গ্রোয়িং ইন্ডাস্ট্রি। একমাত্র একা চালডাল সিঙ্গেল হ্যান্ডেডলি, আরো অনেকগুলো কম্পিটিটর আছে, বাট কেউ আমার মনে হয় না চালডালের মতো এত রেসপন্সিবলি বা এত কনসিস্টেন্টলি পারফর্ম করতেছে। সো আই থিঙ্ক উই শুড গিভ দেম আ চান্স, মানে এইসব ছোট ছোট জিনিস আপাতত ওভারলুক আই থিঙ্ক করা যেতে পারে। ওটু কনসিডারেশন আমাদের আসলে সবারই করা উচিত, যেখানে মানে আমি লিটারালি পোস্ট দেখছি যে মানুষজন জমি বেচে ই অরেঞ্জে ইনভেস্ট করছে। ই অরেঞ্জের Exactly. সিস্টেমটা আমি একদমই জানি না, কি জানি ওরা টোকেন নাকি ভাউচার টাইপের কিছু একটা দেয়। তো মানুষজন লাখ লাখ টাকা ওইখানে ইনভেস্ট করে এখন হাই হাই করতেছে। সেই জায়গায় যদি আমি বেটার সার্ভিসের এগেইনস্টে একটু অ্যাগ্রেসিভ মার্কেটিং এর শিকার হই, যেটা তাও আমি চাইলেই নালিফাই করতে পারতেছি, এতটুকু কনসিডারেশন আসলে করাই যায় না, হলে আসলে চলবে কিভাবে সবগুলো কোম্পানি। সেটাই, আর মানে লো মার্জিন তো গ্রোসারিজ বিজনেসে তো আর অত আহামরি লাভ না, সো মানে ওদেরও আর কি ওই সেল করার প্রেশার থাকে, আই গেট ইট। ওরা ওই বাট মানে কাস্টমার বাড়াইতে চায়, কারণ হ্যাঁ, যেহেতু সেলস মানে প্রফিট মার্জিনটা কম। ডু ইউ গাইজ নো হোয়াট আ পোস্ট ডেটেড চেক ইজ? না। পোস্ট ডেটেড চেক, আচ্ছা। সো আচ্ছা, ইভ্যালির ব্যাপারে হাউ মাচ ডু ইউ গাইজ নো, যে ইভ্যালিতে কি হচ্ছিল এই বছরের শুরু থেকে? লাইক হাউ ডিড অল দিস থিং হ্যাপেন?
লাইক এত বড় এই স্টোরিটা কিভাবে বের হয়ে আসলো? এনি আইডিয়া? না ভাইয়া, আচ্ছা, ইনিশিয়েশনটা বেসিক্যালি আসলে জানি না। আমি হচ্ছে মানে মোটামুটি ওই বিজনেস স্ট্যান্ডার্ডের টিমের সাথে ভালোই মোটামুটি কানেক্টেড থাকি, এখন একটু কম, বাট ইয়ারের শুরুতে এবং মাঝামাঝি অনেক ক্লোজলি অ্যাফিলিয়েটেড ছিলাম ওদের সাথে। সো বেসিক্যালি দিস গাইজ আর ভেরি অ্যাক্টিভ অনলাইনে এবং আশেপাশে ওরা খোঁজ খবর রাখে। সো ওরা খেয়াল করলো যে সামথিং স্ট্রেঞ্জ ইজ হ্যাপেনিং ইন দ্য মার্কেট, যে ইভ্যালির রিফান্ডটা হঠাৎ দেওয়া বন্ধ করে দিচ্ছে। মানে প্রথমে হচ্ছে এমন হলো যে লেটস সে ইউ গো টু টেক ইউর রিফান্ড, হ্যাঁ রিফান্ডের টাকা ফেরত দিতে গেলা, হ্যাঁ রিফান্ড দিচ্ছেই না, প্রথমে এটা হলো কয়েক মাসের জন্য। এন্ড দেন হোয়াট হ্যাপেন নেক্সট ইজ যে রিফান্ড বন্ধ হয়ে গেল, এর কয়েকদিন পর পোস্ট ডেটেড চেক দেওয়া শুরু করলো। সো হোয়াট ইজ দিস? পোস্ট ডেটেড চেক হচ্ছে একটা চেক যেটা এখন ক্যাশ করা যাবে না, আরো পরে একটা টাইমে ক্যাশ করা যাবে। সো তুমি 3 মাস ওয়েট করে তোমার রিফান্ডের টাকা আনতে যাচ্ছ, ও তোমাকে পোস্ট ডেটেড চেক ধরাচ্ছে। তুমি জানুয়ারিতে অর্ডার করছো, মার্চে রিফান্ড নিতে গেছো, তোমাকে সেপ্টেম্বরের চেকের ডেট দিচ্ছে। হাউ লং ইজ দ্যাট পিরিয়ড? এই সময় তুমি যদি একটা বাইক, 3-4টা বাইক যারা কিনছে, 10 লাখ টাকা হয়তো 3-4টা বাইকের দাম হতে পারে, আমি জানি না বাইকের দাম। কথার কথা 10 লাখ টাকার ইনভেস্টমেন্ট আছে, হয়তো এটা কিনে ভাবছে আরেক জায়গায় বিক্রি করতে। এই 10 লাখ টাকা ব্যাংকে রাখলে ওই অলমোস্ট 1 বছর পিরিয়ডে হ্যাঁ কত পার্সেন্ট ইন্টারেস্ট হয়? তো এই যে এই টাকাটা, এটা তো ইভ্যালি, তো এই টাকাটা যদি এই কাস্টমার না দিত, ইভ্যালি কই থেকে পাইতো না, হয়তো এই টাকার ব্যবসা করতেই পারতো না, অথবা হয়তো এটা হয়তো লোন নেওয়া লাগতো, এবং লোন নেওয়া মানে দের ইজ কস্ট অফ ফান্ড, ব্যাংকে টাকা ঋণ দেওয়া লাগতো, সরি ব্যাংকে ইন্টারেস্ট পে করা লাগতো। তো ইভ্যালির কিন্তু আরো অনেক খরচ বেড়ে যেত, অথবা এই বিজনেসটা করতেই পারতো না। বাট ওরা কিন্তু এই তোমার 10 লাখ টাকা নিয়ে মান্থ ওভার মান্থ এটাকে ব্যবসায় রোল করতেছে। সো এটা টোটালি আনফেয়ার, হ্যাঁ এই যে চেকের জিনিসটা যে করছে। সো বিজনেস স্ট্যান্ডার্ডের টিম হচ্ছে জিনিসটা ধরে ফেলছে। এন্ড দেন ওরাই আর কি, ওরাই কিন্তু ফার্স্ট মানে ইভ্যালির যে স্ক্যাম লাইক অ্যাক্টিভিটিস, দে ওয়ার দ্য ফার্স্ট ওয়ান টু ফ্ল্যাগ ইট ওপেনলি ইন পাবলিক মিডিয়া আর কি। তো মানে ভালোই লাগছে, আই ওয়াজ পার্ট অফ দ্যাট থিং সামহাউ। দ্যাটস গ্রেট। এই জিনিসটা আসলেই জানতাম না। এত এত ঘুরাইলে ভাই, মানে এর চেয়ে তো মানুষজন ওই টাকাটা ইনভেস্টও করতে পারতো। দেন আগেন বাংলাদেশের মানুষের ফাইন্যান্সিয়াল নলেজ ক্লোজ টু জিরো। সো আমরা একটু ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে কথা বলতে পারি এখন, ভাইয়া যদি বলেন। সো আমার একটা কোয়েশ্চেন ছিল যে আসলে ফাইন্যান্সিয়াল নলেজটা যে ইম্পর্টেন্ট বা ফাইন্যান্সিয়াল লিটারেসিটা যে ইম্পর্টেন্ট, এই জিনিসটা প্রপাগেট করার সবচেয়ে ভালো ওয়ে কি? এট দ্য ভেরি ফার্স্ট প্লেস মানুষজনকে কিভাবে বোঝানো যায় না এটা দরকার আছে? অনেস্টলি এগেন আমরা একটু ডিফারেন্ট টাইপের, স্পেশালি আমরা যারা মোটামুটি ইয়াং, যারা উই বিলিভ যে আমরা যা জানি ওইটাই বেস্ট। সো ইটস রিয়েলি হার্ড আসলে এই ইনিশিয়াল স্টেজে আসলে কনভিন্স করা দ্যাট ইউ শুড take this interest, you should learn more about it, you should learn about money management, about how to save your money, what's inflation, how your money is losing value over time. এসব বেসিক জিনিস আই থিঙ্ক মানে সবার জানা উচিত। everyone is being affected by it, but no one actually cares about it, at least not until they are 40 or 35 later in their lives. So by then it's too late, you know, by then you miss the chance of compounding money. মজার কথা হচ্ছে by then you probably in your early stages of life you don't even know what's the importance of compounding. Which is compounding, understanding how your money loses value over time if you don't put it in some interest bearing or some other type of instruments. So এইসব জিনিসগুলো আসলে না, you know, I think we need a newer type of educational curriculum. আমরা তো সব মুখস্থ করতেছি, বাট আমাদেরকে আই গেস লাইফ স্কিলস শেখানোর মতো কোনো কারিকুলাম দরকার, যেখানে হয়তো আমাদেরকে স্কুলিং সিস্টেম থেকে শিখাই দিবে হাউ টু হ্যাভ আ ব্যাংক অ্যাকাউন্ট এন্ড অল দ্যাট স্টাফ, অ্যাবাউট দ্য বেসিক্স অফ দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম। না হলে যে ইভ্যালির মতো কোম্পানি এসে তোমাকে 3 মাস অপেক্ষা করায়, আরো 6 মাস পরের চেক ডেটটা কেমনে দিচ্ছে তোমাকে দিচ্ছে, এবং তুমি নিয়ে হেসে নিয়ে আসছো, কেমনে নিচ্ছ? বিকজ উই ডোন্ট নো হোয়াট দিস ইজ, উই ডোন্ট নো হাউ দিস ওয়ার্কস, and because we never learned about these things when we were younger, হ্যাঁ আমরা হচ্ছে বড় হয়ে ধরা খাচ্ছি, রাস্তায় বসে এখন কান্নাকাটি করতেছি যে হায় হায় আমার টাকা কি হবে। সো আই থিঙ্ক যে এটা না মানে একজন একা কেউ এসে শিখিয়ে দিতে পারবে না। আই থিঙ্ক এটা হচ্ছে এডুকেশনাল সিস্টেম থেকেই মানে একদম গ্রাউন্ড আপ আসতে হবে। এটা ইট উইল টেক টাইম আই গেস, আই গেস প্রথমে শুরু করা যায় স্টার্টিং ফ্রম এসএসসি এইচএসসি লেভেল থেকে শুরু করা যায়, এন্ড দেন দে ক্যান গো ফার্দার এন্ড ফার্দার বিলো, এন্ড ওভার টাইম হয়তো উই উইল হ্যাভ আ মাচ বেটার ইকোসিস্টেম ফর ফাইন্যান্স আই গেস। ইন্টারেস্টিংলি ইন আ কান্ট্রি যেখানে ধরেন আর্লি এস্টাবলিশমেন্টটাকে, নট নেসেসারিলি আর্লি এস্টাবলিশমেন্ট, আর্লি আর্নিংটাকে অনেকটা ট্যাবু হিসেবে ধরা হয়। বেশি পেকে গেছো, এত টাকা দিয়ে কি করবা, তোমার বয়স কত হয়েছে, এই সেই। সো সেই দেশে আসলে সিনিয়র জেনারেশনটা থেকে এমন কিছু আশা করাটা আসলে মেবি টাফ।
সো আমিও আসলে এই চেঞ্জটা মনে করি যে অনেক আস্তে আস্তে আসবে। ধরেন আপনার মতো মানুষরা এই এই মোটামুটি এই যুগের মানুষরা যখন আসলে লিডিং পজিশনে যাবে তখন মেবি আস্তে আস্তে চেঞ্জ গুলো ইন্টিগ্রেট হবে। সো এখানে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে ভাই আমরা মোটামুটি সবাই একটা সিমিলার এইজ রেঞ্জে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ভার্সিটির এরকম। সো এই এইজ রেঞ্জটার ক্ষেত্রে যখন আমার ইনকাম ইজ অন অ্যাভারেজ ভেরি লো, তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমার সেভিংসটা কেমন হওয়া উচিত, তার আমার ইনভেস্টমেন্টস এর অপশন কি কি থাকতে পারে? সেভিংসটা কিরকম হওয়া উচিত আসলে এটা না অনেক পার্সোনাল একটা ম্যাটার, এক একজনের প্রেফারেন্স এক এক রকম। বাট যদি কোয়েশ্চেনটাকে রিফ্রেজ করি যে আমি সেভিংস কেমনে করতে পারি, বা হয়তো আমার আর্নিং হয়তো আহামরি না, আমি হয়তো মাসে হয়তো সামহাও আমি 2,000 টাকা সেভ করি, এটাকে কেমনে রাখতে পারি, 2,000টা আমি কেমনে রিস্টোর করতে পারি যেন না খরচ করে ফেলি, এটা প্রিভেন্ট করার প্রথম ওয়ে হচ্ছে ফুড ডেলিভারি অ্যাপ ডিলিট করা। হ্যাঁ, মানে হাউ টু সেভ ইন বাংলাদেশ ফর ইয়াংস্টার্স, ডিলিট ইউর ফুড ডেলিভারি অ্যাপ। মানে দ্য মোমেন্ট ইউ ডু দ্যাট, দেখবা যে তোমার এক্সপেন্সেস হচ্ছে 30-40% কমে গেছে। দ্যাটস দ্য ফার্স্ট থিং, ফার্স্ট স্টেপ অফ সেভিং ইন বাংলাদেশ। নাও সেভিং ইজ নট এনাফ, হ্যাঁ টিউশন করে হোক বা বাবা মার থেকে টাকা নিয়ে নিয়ে একটু করে জমানো যেমনি হোক, হ্যাঁ। সো দ্যাটস ইউ হ্যাভ সেভড সামহাউ, এসব আজে বাজে কাজ না করে, বাই নট স্পেন্ডিং অন ফুড এন্ড অল দ্যাট স্টাফ। সো ওয়ান্স ইউ হ্যাভ সেভড, এখন হচ্ছে কোথায় সেভ করবে, টাকা হাতে আসবে। এখন দ্য মোস্ট বেসিক থিং টু ডু ইউজুয়ালি জেনারেলি হচ্ছে ব্যাংকে রেখে দেওয়া। হ্যাঁ, 4-5% ইন্টারেস্ট যদি পাওয়া যায়, হ্যাঁ, ফেয়ার এনাফ। ইনফ্লেশন রেট একটু চেক করে নেওয়া উচিত। এগুলো আর একটু ডিপ, ঠিক আছে, মানে আই গেস এগুলো একটু মোর ফাইন্যান্স টাইপের কথাবার্তা। বাট জেনারেলি জাস্ট যদি ব্যাংকে রাখো, ইটস ফেয়ার এনাফ। হ্যাঁ, ইটস নট গোয়িং টু মেক ইউ আ লিভিং, বাট হ্যাঁ চলে। The most basic level thing that you can do is just put your money in the bank. But let's say you don't want basic, you want to do a little bit more than that. তখন কিন্তু আরো অনেক অপশন আছে, যেমন অনেকেই হচ্ছে ট্রাই করে নিজের বিজনেস স্টার্ট করা। বাট স্টার্টিং আ বিজনেস ইজ নট ফর এভরিওয়ান। লেটস সে আমার 2,000-3,000 টাকা আছে, আমি কি বিজনেস করবো এটা দিয়ে? হার্ড, হ্যাঁ অবভিয়াসলি এক্সেপশনস আছে, বাট ইটস নট পসিবল। আমার মনে হয় ইন দ্যাট কেস ইউ ক্যান, লাইক ডিপেন্ডিং অন হাউ মাচ মানি ইউ হ্যাভ, ইউ ক্যান ইদার ইনভেস্ট, ইউ হ্যাভ সাম ফ্রেন্ড যে কোনো একটা বিজনেস, গিভ হিম দ্যাট মানি। তোমার 3,000, 4,000, 6,000 টাকা বা 10,000 টাকা হারাই গেলে, এখন জিরো হয়ে গেলে কোনো সমস্যা নেই। ইউ হ্যাভ, মানে আ লং ওয়ে টু go, right? So but instead যদি এই ফ্রেন্ডের বিজনেস যদি টেক অফ করে, লেটস সে দিস ফ্রেন্ডস বিজনেস গোজ অন টু বিকাম দ্য নেক্সট পাঠাও, তাহলে এই তোমার 10,000 টাকার যে ভ্যালুটা, হ্যাঁ, হোয়াট ইজ গোয়িং টু বি দ্য ভ্যালু অফ দিস? সো আমরা যদি দেখি যে ইউএস এর কিছু বড় বড় ফাউন্ডাররা, এরকমই কিন্তু ওদের স্টোরি, হ্যাঁ, ওই গুগল বা অ্যামাজন দেখা যাবে যে টপ লেভেল কিছু এক্সিকিউটিভ কিছু টাকা দিয়ে শুরু করছে একটা ফ্রেন্ডকে হেল্প করার জন্য, এন্ড এখন হচ্ছে দে আর বিলিয়নিয়ার্স, হ্যাঁ, ওয়ান অফ দ্য রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড ওরা। সো দিস কুড বি আ গুড ইনভেস্টমেন্ট। হারাইলে কি হারাবে, ঠিক আছে, 4-5 হাজার টাকা হারাবে, নট মোর দেন দ্যাট। সো এটা হচ্ছে ওয়ান অফ মানে আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে কন্টেম্পোরারি টাইমস ইউ ক্যান, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু স্টার্ট ইউর ওন বিজনেস, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম, জাস্ট পুট মানি অন ইউর ফ্রেন্ডস বিজনেস। বিকজ ব্যাংকে না আহামরি ইন্টারেস্ট পাওয়া যায় না, এন্ড কোয়াইট ফ্র্যাঙ্কলি ইটস বুলশিট, ইটস বোরিং। বাট বেসিক তো বেসিক, এখন কিছু না করার থেকে যে বলে না নাই মামা থেকে কানা মামা ভালো। সো কিছু একটা যদি করতে চাও, ইউ ক্যান জাস্ট স্টিল পুট ইট। আর আরো কিছু অপশনস আছে, লেটস সে ইউর আ ফাইন্যান্স এনথুসিয়াস্ট, তখন হচ্ছে যে স্টকে টাকা ঢালা, ঠিক আছে। এখন হচ্ছে, হ্যাঁ, এবং মজার কথা হচ্ছে স্টক মার্কেটসে, আই মিন এখন ইটস ভেরি ফ্লেক্সিবল। হ্যাঁ, 4-5 হাজার, 6,000 টাকা, 10,000 টাকা দিয়ে ইউ ক্যান গেট স্টার্টেড। হ্যাঁ, লেটস সে যে তুমি হয়তো নিজে করতে চাও না, হ্যাঁ, ফাইন্ড সামন, যেমন এজ, আই গেস এজ এএমসি, অনেক নিউ একটা ফান্ড এটা, এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এরাও আই গেস ছোটখাটো ইনভেস্টমেন্টস প্রবলি এখন নেয়। তো এখন অনেকেই আছে যে ছোট ছোট স্টুডেন্টরা ইনভেস্ট করবে, হ্যাঁ, স্টক মার্কেটে টাকা, এগুলা ম্যানেজ করে দেয়, এরকম অনেক মানুষ এখন আছে। So you just have to find it. আর নিজে যদি করতে চাও তাহলে তো হইলই, হ্যাঁ, ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স। কি হবে, 10,000 টাকা হারাবা, বাট ইটস গোয়িং টু বি দি এক্সপিরিয়েন্স অফ আ লাইফ। বাট ইট ডিপেন্ডস তোমার ইন্টারেস্টটা কি, রাইট? বাট দিজ আর সাম অফ দি অ্যাভিনিউজ ওয়্যার ইউ ক্যান পুট মানি রাইট নাও, অ্যাটলিস্ট আমার এগুলো মনে করতেছে। ভাই আমার একটা ইনপুট হচ্ছে, এই যে ফ্রেন্ডের বিজনেসে টাকা ইয়া কথা বলেন, এটা বাংলাদেশে খুবই অ্যাবনর্মাল না? মানে আমি কাউকে দেখিনি এরকম। বাট এটা অ্যাবনর্মাল কি, আমার এক জুনিয়র আমাকে জিজ্ঞেস করতেছিল রিসেন্টলি যে ভাই কি করবো। মজার কথা হচ্ছে ও আমাকে জিজ্ঞেস করতেছিল যে ও কি ই ভ্যালি থেকে, এটা 2-3 মাস আগের কথা, ই ভ্যালি থেকে কিছু কিনে, কিছু টাকা আছে, লেটস একটা কিবোর্ডই হয়তো কিনলো, হ্যাঁ, 6,000 টাকার কিবোর্ড হয়তো 3,000 টাকায় কিনলো, কথার কথা, হ্যাঁ, কিনে হয়তো ওইটা বিক্রি করবে, জাস্ট লাইক হোয়াট দি আদার বিগ গাইজ আর ডুইং, যারা টাকা হারাইছে এখন হাই হাই করতেছে ওদের মতো। সো আমি ইমিডিয়েটলি না বলছি দিস ইজ অ্যাবসলিউটলি বুলশিট, ডোন্ট ডু দিস। জানি না ওর কি হইতো আলটিমেটলি, বাট I said no. And তখন আমি চিন্তা করছি বেসিক্যালি, obviously it's uncommon, ফ্রেন্ডকে দেওয়া, বাট মানে it's common globally.
ঠিক আছে there is in funding stage I think even you can relate to this যে funding stage there's something called friends and family fund. So finance there's a term for it. Why should it be weird in Bangladesh? If it's a globally accepted concept, why should it be, I mean, frowned upon? এবং if you look into the history of Alibaba কেমনে জ্যাকমা ফাউন্ড করছে, সব ওর বন্ধু বান্ধব মানে আত্মীয় স্বজনের টাকা দিচ্ছে, ইনিশিয়ালটা এভাবে রেজ করছে। এক্স্যাক্টলি, আমি চাই ভাই এটা খুবই নরমালাইজ হোক, বাট আমি দেখি না কাউকে, কারণ 10,000 টাকা আছে একটা ফ্রেন্ডকে দিলে কিন্তু এটা অবশ্যই we have to start. We have to start. Until and unless we start, it's never going to get normalized. হ্যাঁ, আমরা যদি ওয়েট করি যে না ও করবে তারপর আমি করব, it's never going to happen. Someone has to start. মজার ব্যাপার হচ্ছে ভাই সেটা হচ্ছে যে মানে আমি এই জিনিসটা I found interest in one of my friends business, so very soon আমি ওটাতে ইনভেস্ট করব। So it clicked somehow আপনার কথার সাথে আমারটা। সো আমি এখন যেটা আপনার কাছে আসলে জানতে চাবো যে from an investor's point of view, আমার ফ্রেন্ডের বিজনেসে আমি আসলে ইনভেস্ট করতেছি, এটা অনেক বড় কিছু না, এটা ফার্স্টে মানে ছোটই স্টার্ট হবে, আস্তে আস্তে হয়তো বড় হবে। সো ওই ক্ষেত্রে আমি একজন মিনি ইনভেস্টর কি কি ব্যাপারগুলোকে মাথায় রেখে তারপর আসলে ইনভেস্ট করা উচিত? যেমন আমরা ইনভেস্ট করব, বাট কিছু পয়েন্টস মাথায় রেখে অবশ্যই ইনভেস্ট করা উচিত, সেই ব্যাপারগুলো কি হতে পারে? আমার মনে হয় কি যে as you pointed out rightly, যেটা একটা মিনি ইনভেস্টমেন্ট, তাই না? মিনি নাও হইতে পারে, হয়তো আমি 50,000 টাকা ইনভেস্ট করবো, একটা স্টুডেন্টের জন্য কিন্তু এটা বিশাল অ্যামাউন্ট। লেটস সে কথার কথা বড় হোক ছোট হোক যেটাই হোক, আই থিংক প্রথম ক্রাইটেরিয়া যেটা মিলতে হবে, প্রথম ক্রাইটেরিয়া যে মানে কমিউনিকেশনটা, লাইক আর ইউ গাইজ, আই মিন ক্যান ইউ কমিউনিকেট উইথ হিম প্রপারলি? হ্যাঁ, ওকে আন্ডারস্ট্যান্ডিং কিনা, কথাবার্তা কি মানে কোঅপারেট করা যায় কিনা, কোঅপারেটিভ একটা মানুষ কিনা, আই থিঙ্ক এটা ফার্স্ট কন্ডিশন। And second বলতেছি, but equally important condition হচ্ছে is this friend of yours, is he really serious about this idea or not? I think উল্টা করা উচিত ছিল, ওইটা ফার্স্ট হওয়া উচিত ছিল, কমিউনিকেশন যাই হোক না কেন সে সিরিয়াস কিনা, বিকজ মানে সিরিয়াস কিনা এটাই হচ্ছে, তুমি 5 টাকাও দাও এটার মূল্য কতটুক, মানে হাউ ওয়েল হি ইজ গোইং টু গার্ড দ্যাট 5 টাকা ওয়েলথ অফ ইয়ার্স ডিপেন্ডস অন হাউ সিরিয়াস ইউর ফ্রেন্ড ইজ। So I think এই দুটো কন্ডিশন অনেক ইম্পর্টেন্ট, যাচ্ছে তোমার ফ্রেন্ড সিরিয়াস কিনা, and if he is cooperating with you. ওই যে যেটা বললাম যে ওটা মানে ভাগ্য লাগে, হ্যাঁ, কিছু জিনিস there is God to control or give outcome to something, হ্যাঁ, একটা বিজনেস ক্যান ফেল, ইউনিক আইডিয়া ফেল করতে পারে, আবার কমন আইডিয়া মানে ক্যান টেক অফ, সো ইউ ডোন্ট নো হোয়াটস গোইং টু হ্যাপেন উইথ দ্যাট। চাইলে ওটার জন্য আরো অনেক ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করা যায়, অনেক স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনা করা যায়, ইউ ক্যান ডু ইউর ওন মার্কেট রিসার্চ, আচ্ছা যে প্রোডাক্টটা আনতেছে এটা কি ও লোয়েস্ট কস্টে সোর্স করতেছে কিনা, ওর মার্কেটিং প্ল্যানটা কি, ওর কি ভালো টিম আছে কিনা এটা এক্সিকিউট করার জন্য, এই ভিসি টাইপের জিনিসপত্র চিন্তা করতে পারো তুমি ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে। বাট আমার মনে হয় পার্সোনালি, হ্যাঁ, সিন্স ছোট একটা অ্যামাউন্ট এন্ড তোমার অত মাথা হয়তো ঘামানোর এখানে ইচ্ছা নাই, ইউ জাস্ট ওয়ান্ট টু ইনভেস্ট, যদি এটা মাইন্ডসেট হয় যে অত রিসার্চ করবো না, তাহলে বেসিক দুইটা ক্রাইটেরিয়া হচ্ছে যে কোঅপারেটিভ কিনা এন্ড সিরিয়াস কিনা, এই দুইটা সবার আগে দেখে নেওয়া উচিত। I guess it helps, মানে it serves the purpose. Thanks a lot. আচ্ছা, আইমান, এবার আমার কোয়েশ্চেন তোর কাছে, যে তুই ওই টাকা ব্যাংকে না রেখে বা অন্য কোথাও কিছু না করতে ফ্রেন্ডের বিজনেসে ইনভেস্ট করার যে নিলি, ওটার পিছনে থট প্রসেস কি ছিল? থট প্রসেসটা ফার্স্ট অফ অল এইটাই ছিল যে মানে ভাইয়া যেটা বললো, মানে একটা ব্যাপার হচ্ছে যে উই শেয়ার্ড আ লট অফ ইয়ার্স টুগেদার, আমরা দুজন একসাথে ক্যারেট কলেজে ছিলাম, আই নো দিস পারসন ফর 6 years, and আমি জানি ও কতটুকু স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনা করতে পারে, and I know the bond between us, so I count on him, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে মানে in the era of eValley, Orange and all that, ও খুবই সাস্টেইনেবল একটা জিনিস, খুবই সাস্টেইনেবল একটা প্ল্যান নিয়ে আগাইতেছে, which I personally like। আর যখন দেখলাম যে জাস্ট টাকার জন্য আগাইতে পারতেছে না, and I kind of have some savings of my own, বা আমার কিছু টাকা আছে যেটা আমি দিতে পারবো তাকে, so I'm trying to help him যে এখানে কিছু দেই। আর মোস্ট অফ ইট ইজ এই জায়গাটাতে আমার মনে হয় ভাই মানে ইনভেস্টমেন্টটা, এটা আপনার ভাইকে আমি আস্ক করবো একটা জিনিস, ওটা হচ্ছে ইনভেস্টমেন্টটা যতই ছোটখাটো হোক, আমার মনে হয় এই ফ্রেন্ডদেরকে করা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা সবাই কাইন্ড অফ এঞ্জেল ইনভেস্টর, সবাই চেষ্টা করি ওই জিনিসটাকে পুশ করতে। তো এইটাও একটা ব্যাপার, আমার ভালো লাগতেছে ওর ইনিশিয়েটিভটাকে পুশ করতে, এইটাই মানে পুরা সাইকোলজিটা আর কি। মানে এখানে একটা ইমোশনাল ব্যাপার আছে, রাইট? নট আমার মনে ইমোশনটা বেশি রোল প্লে করতেছে এই জায়গায়, রাদার দ্যান স্ট্র্যাটেজিক অর রেশনাল থিঙ্কিং।
এই তো Well, আছে, to be honest, আমি কিন্তু strategically শুনলাম. What you said was emotional, but I tried to extract the strategic bits. You said that তোমার friend হচ্ছে মানে strategically চিন্তা করতে পারে, এটা one. হ্যাঁ Two, you ঠিক know আছে him from a very long time, and then you guys are good friends. So very long time ধরে চিনে এবং good friends মানে অবশ্যই cooperate করছে. তাহলে একদিনে হয়তো দুজনকে খুন করে মেরে দিতে পারে, হ্যাঁ? So obviously cooperate করে, and then he is smart, he has the competence. এখন just and শুনে মনে হচ্ছে যে সাস্টেনেবল কিছু বিল্ড করতেছে, so it seems like he's serious as well. সো ওই বেসিক যে মানে বেসিক যে টিক মার্ক গুলা, বেসিক যে স্যানিটি চেক, ওটা কিন্তু মিট করতেছে already. হ্যাঁ, এখন চাইলে ইউ ক্যান গো ফরওয়ার্ড, ওই যে মার্কেট সাইডে চিন্তা ভাবনা করতে পারো, যাচ্ছে ওর প্ল্যানটা কি ভালো কিনা, সাকসেসফুল হবে কিনা, হচ্ছে পরের স্টেজে ইউ ক্যান গো ইফ ইউ ওয়ান্ট। বাট এক্স্যাক্টলি বেসিক্যালি মানে আই গেস মোটামুটি আমরা ওই স্টেজটাতে এখন আসি যে হচ্ছে মার্কেট রিসার্চ গুলো কন্ডাক্ট করতেছে, তারপর ওই রিপোর্ট গুলো দুজন একসাথে চেক করতেছি। সো ইয়া, হোপিং ফর দ্য বেস্ট আর কি। রাইট। আচ্ছা, আমরা মনে হয় অনেকক্ষণ ধরে ই কমার্স নিয়ে কথাবার্তা বলতেছি, আমরা এবার একটু এমএফএস এ যাই। সো ভাই, আজকে আমি লাস্ট আপডেট যেটা দেখলাম নগদ নিয়ে, যে বিজনেস ইন্সপেকশনের কমিউনিটি পোস্ট দেখলাম ইউটিউবে, যে বলতেছে ওরা যে নগদ বলতেছে যে 51% উইল বি ওন বাই দ্য গভর্নমেন্ট এন্ড 49% হচ্ছে নগদের যে প্যারেন্ট কোম্পানি ওনারা ওন করবে, সেটা একটা স্টেট ল এর মাধ্যমে সাইন হবে। সো নগদ নিয়ে জাস্ট আপনার টেক শুনবো, যে হাউ ডু ইউ ইভালুয়েট দিস কোম্পানি? দেখ, আমি সিম্পলি বলি, হ্যাঁ, মানে আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু ডিটেইলস, বাট নগদ ক্যান নেভার বি বিকাশ। ঠিক আছে, ইটস স্টেট ওন্ড, ইটস ট্রাইং টু ইউজ ইটস গভর্নমেন্ট ব্যাকিং, সরকারের সাপোর্ট আছে, চেষ্টা করতেছে গভর্নমেন্ট যা যা যে গভর্নমেন্ট হচ্ছে ফিসকাল প্ল্যানে হচ্ছে এই বছর বাজেটে অনেকগুলো আরো যে স্টিমুলাস কি করছে, স্টিমুলাস, হোয়াট স্টিমুলাস ইজ, রাইট? ওই যে মানুষকে হেল্প করার জন্য ওয়েলফেয়ার পেমেন্ট দিচ্ছে, তো যে ওয়েলফেয়ার জন্য যে এই পেমেন্ট গুলো দিচ্ছে, সো নগদ কি করতেছে, গভর্নমেন্টকে লবি করতেছে যে ভাই আপনি যে টাকাগুলো দিবেন মানুষকে, হ্যাঁ, সোশ্যাল সেফটি নেটের টাকাটা যে দিবেন, আপনি আমার নগদ অ্যাকাউন্ট দিবেন। সো দিস ইজ হাউ ওরা মার্কেটটা নেওয়ার চেষ্টা করতেছে। এটা কয়দিন টিকবে, গভর্নমেন্ট আর কয় বছর এরকম ভাবে ওয়েলফেয়ার পেমেন্ট দিবে? হ্যাঁ দিবে, হ্যাঁ, বাট মানে ওয়েলফেয়ার পেমেন্টের সাইজটা কতটুক, আর ওভারঅল এমএফএস মার্কেটের সাইজটা কতটুক, এমএফএস এর অন্যান্য ট্রানজাকশনের ভ্যালুগুলো কত? হ্যাঁ, অন্যদিকে বিকাশ ইজ ফোকাসিং অন আদার সাইজ, ঠিক আছে, পিয়ার টু পিয়ার ট্রান্সফার, আমি তোমাকে টাকা পাঠাবো, আমি ক্যাশ ইন ক্যাশ আউট করবো, হ্যাঁ, আমি অনলাইন থেকে কিছু একটা কিনবো, পয়েন্ট অফ সেলে করবো, বিকাশ ইজ ফোকাসিং অন দ্যাট। হ্যাঁ, নগদ হচ্ছে মার্কেট শেয়ার খাচ্ছে কোন সাইড থেকে, ভলিউম থেকে না। ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন ট্রানজাকশন এন্ড ভলিউম? ট্রানজাকশন হচ্ছে যে আমি কয়টা লেনদেন করলাম, আর আমার ভলিউম মানে হচ্ছে আমার এই যদি দুইটা ট্রানজাকশন করি এটার ভ্যালুটা কত, টাকার ভ্যালু কত এটা। সো বিকাশ ইজ লিডিং দ্য মার্কেট ইন টার্মস অফ বোথ ট্রানজাকশন এন্ড ভ্যালু। আর নগদ হচ্ছে খালি ট্রানজাকশন দেখাচ্ছে মানুষকে যে ভাই আমি আজকে এত হাজার ট্রানজাকশন হয়েছে আমার কোম্পানিতে, আই এম ডুইং গ্রেট, বাট দে আর নট ডুইং গ্রেট, এন্ড দিস থিং ইজ গোইং টু কোলাপস ভেরি সুন। হ্যাঁ, এখন তো রিসেন্টলি আরো কন্ট্রোভার্সিতে চলে আসছে, and there are new মানে players in the market, like have you heard of UPay নাকি উপায়, কোনটা বলে আমি জানি না, বাট আমি নাকি UPay বলি, UPay। অনেকে বাংলা আর কি, যেমন বি ক্যাশ হয়ে গেছে বিকাশ, ওটা হয়ে গেছে উপায়। মারাত্মক সাউন্ড মার্কেটিং করছে, ওই যে একটা গান বের করছে, উপায় আছে উপায় আছে, ওইটাই কানে বাজতে থাকে। আমি সেটা শুনি নাই, বাট লেটস সে ইউ গো আউট, হ্যাঁ, বাইরে গেলে হোয়াটস ইউর ওয়ান সিঙ্গেল ব্যারিয়ার যেটার কারণে তুমি বিকাশ বা অন্য কোনো অ্যাপ ইউজ করতে পারছো না? মোবাইল ইন্টারনেট। আমার মোবাইল ইন্টারনেট নাই, নাহলে আমি হুট করে বের করে পয়েন্ট অফ সেল স্ক্যান করে কিউআর আমি পেমেন্ট করে দিই, রাইট? তো অনেকেই আছে হয়তো, মানে আমরা এখন মোটামুটি মডার্ন যারা আছে আমরা ট্রাই করি সবাই মোবাইল ইন্টারনেট থাকে, অনেকের থাকে না, the vast majority do not have internet. So what this UPay is doing, ওরা মোবাইল নেটওয়ার্ক অপারেটরের সাথে, হ্যাঁ, এমএনএস মানে সাইন করতেছে, ডিল সাইন করতেছে যে ওই অ্যাপটা ইউজ করার জন্য ইন্টারনেট লাগবে না। নাও ইমাজিন what they are going to do in the market. So they are going to kick নগদ out of the market straightforward. This is what I think is going to happen. ভাই আস্তে আস্তে আগাইতেছে, দেখছেন ভাই, মানে রিসেন্টলি বাংলা লিংক, রবি ডান, গ্রামীণ ফোন ডান, আস্তে আস্তে মানে খুবই স্ট্রাকচারড ওয়েতে আগাইতেছে। ভাই বিকাশ এমএফএস এ যেটা করছে আমার কাছে মনে হয় যে কোনো সেক্টরের যে কোনো কোম্পানির জন্য সেটা হচ্ছে একটা মানে একটা কি বলা যায় এটাকে, একটা রোল মডেল টাইপের, রাইট? ধরেন যে বিকাশ কিন্তু দেখছে যে কোন কোন জায়গায় মানুষের এই ব্যাপারগুলো লাগে, যেমন সালামির ব্যাপারটা, যে মানুষের কিন্তু একটা হাইপ তৈরি হয়েছে, কারণ দেখছে যে মানুষ এটা করতেছে এবং দে জাস্ট ডিড ইট। ওইদিকে আমার কথা হইতেছে ভাই, একটা কোম্পানি যদি কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে প্রফিটেবল হইতে হয়, আমাকে দেখতে হবে আমার কাস্টমার কি চায়। প্রতিদিন 200 কোটি টাকা ট্রানজাকশন, এটা যদি একটা কোম্পানির ভ্যালু প্রপোজিশন হয় তাহলে তো ভাই হলো না। মানে মানুষ কিন্তু ভাই কেউ কিন্তু বলেন নগদ কর, সবাই বলে ভাই বিকাশ কর, ইট বিকামস আ ভার্ব। এক্স্যাক্টলি, এটা সবথেকে বড় এক্সাম্পল what they have done. এক্স্যাক্টলি।
And মানে আর আরেকটা the reason আরেকটা I জিনিস think হচ্ছে ভাইয়া যে আপনাকে এটা আস্ক করতাম, আপনি অ্যাড করে দিন একটু আপনার অ্যান্সারটার সাথে, যে নগদের একটু যদি ইন্ট্রোস্পেক্ট আপনার কাছে জানতে চাই, হোয়াট ডু ইউ থিঙ্ক টু বি দ্য লুপ হোলস? আমার মাথায় কিছু আছে, আমিও ইনপুট দিব, বাট ফার্স্টে আপনারটা একটু জানতে চাইতেছি। নজর একটু রিমেন ভাই। ওই সেন্সে বলা একটু হার্ড, যে বিকজ আমি নিজে পার্সোনালি ইউজ করিনি, আমি শুধু শুনেই বলতেছি নগদেরটা, বিকাশেরটা আমি নিজে এভরিডে ইউজ করি, সো ওইটার এক্সপিরিয়েন্স আলাদা। সো নগদেরটা আমি যেটা সবার আগে দেখছি যে অ্যাভেলেবিলিটি। হ্যাঁ, আমি এখন মাঝে মাঝে, ওই দিন আমি রিক্সা ভাড়া দিছি বিকাশ দিয়ে, ভাঙতে ছিল না, একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছি। হ্যাঁ, তখন ওভাবে দিছি, রিক্সাওয়ালা মামা নিচ্ছে। হ্যাঁ, জিজ্ঞেস করছি তখন ওনাকে যে ওনার কি কি অ্যাকাউন্ট আছে, খালি বলছে এটাই আছে, এটাই চিনি, আর ওনাকে চিনি না। সো দ্যাট শোজ ইওর পেনিট্রেশনটা কোথায়, হ্যাঁ, ওর রিচটা কই ওর। হ্যাঁ, ও সবাইকে নিয়ে নিয়েছে মার্কেটের। সো এখন নগদের নিজের দোষের থেকে বেশি সমস্যা হচ্ছে যে ওই যে বলে না যে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, দিস ইজ ইট ফর বিকাশ। দে ক্রিয়েটেড দ্য মার্কেট, এন্ড ওদের হচ্ছে বড় বড় সিনার্জি আছে। ইউ নো হু আলিপে ইজ? আলিপে হচ্ছে চাইনিজ একটা কোম্পানি, আলিবাবা গ্রুপের এটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। ইটস দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি, এন্ড এটা হচ্ছে বিকাশের শেয়ার হোল্ডার, ওয়ান অফ দ্য লার্জেস্ট শেয়ার হোল্ডার্স অফ বিকাশ, ওয়ান অফ দ্য, নট দ্য লার্জেস্ট। সো বিকাশ কিন্তু টেকনোলজিক্যাল সব নো হাউ পাচ্ছে আলিপে থেকে। সো অলরেডি ওরা মার্কেট লিডার বিকাশ, এন্ড দে আর গেটিং দ্য ইনসাইটস ফ্রম দ্য লার্জেস্ট এমএফএস ইন দ্য ওয়ার্ল্ড। সো ইটস ভেরি হার্ড টু ডিফিট বিকাশ। নগদের না দোষ আছে, ইনএফিসিয়েন্সি আছে, মার্কেটিং এর সমস্যা আছে। হ্যাঁ, মানে টার্গেট করতেছে ভুল জায়গায়, যেটা বললাম যে গভর্নমেন্ট পেমেন্টের উপর ফোকাস করবে ইউথ পেমেন্টস এর উপর, অনলাইন পেমেন্টস এর উপর, পয়েন্ট অফ সেল পেমেন্টের উপর। ও ফোকাস করতেছে হচ্ছে গভর্নমেন্টকে কেন লবি করে গভর্নমেন্ট সিকিউরিটি পেমেন্ট ক্লিয়ার করবে। সো দ্য ফোকাস ইজ রং, এন্ড দ্য ফোকাস ইজ রং ইন আ মার্কেট ওয়্যার ইউ হ্যাভ আ ডমিনেন্ট প্লেয়ার লাইক বিকাশ। দ্যাটস ওয়্যার দে আর গোইং রং। রিমেন ভাই, আপনি আপনার কাছ থেকে কিছু ইনপুট আমি শুনবো। ভাই আমার কোনো ইনপুট নেই। আমার কাছে মনে হয় যে বিকাশ কে বিট দিবে, এই ডিবেটটা হচ্ছে একটা নাল এন্ড ভয়েড ডিবেট এখানে। এখন আমরা ভাই আমার কাছে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভাই ডু ইউ থিংক বাংলাদেশে এটা করা সম্ভব কিনা, করলে কত বছরে? যে আপনার চায়নাতে যে ব্যাপারটা চলে, আলিপে বা ওদের কি জানি অ্যাপটার নাম, যে যেটাতে সবকিছুতে ওরা ট্রানজাকশন করতে পারে, পে করতে পারে, উইচ্যাট। সো ও চায়নায় যারাই গেছে, আমার সাজিয়া ফ্রেন্ড, আমার ডিপার্টমেন্টে সাজিয়া, ও চায়নায় ছিল অনেক বছর। তো চায়নায় যারা গেছে তাদের একটা স্টোরির একটা ফ্যাসিনেটিং পার্ট হচ্ছে, জানো চায়নাতে একটা অ্যাপ আছে যেটাতে সব করা যায়, তুই সারা দেশ ঘুরতে পারবি একটা অ্যাপ দিয়ে। আপনার কাছে কি মনে হয় বিকাশ কি ইন নেক্সট সাম ইয়ার্স, হইতে পারে 10 বছর বা 20 বছরে, এই ধরনের একটা লাইফস্টাইল অ্যাপ হইতে পারবে কিনা বাংলাদেশে? বা যদি না হইতে পারে, হোয়াট আর দ্য ব্যারিয়ার্স ইউ থিঙ্ক? I think 100% পারবে, because you are talking about WeChat, right? আলিবাবা কিন্তু আলিপেকে নিয়ে সেম করছে। হ্যাঁ, আলিবাবা হচ্ছে আলিপেতে, হ্যাঁ, লোন নেওয়া থেকে শুরু করে বিজনেস লোন হোক, ইন্ডিভিজুয়াল লোন হোক, ই কমার্স হোক, হ্যাঁ, সবকিছু ট্রাই করছে একটা প্ল্যাটফর্মের ভিতরে। আলিপে অ্যাপ দিয়ে শপিং থেকে শুরু করে, খাবার দাবার থেকে শুরু করে, লোন নেওয়া থেকে শুরু করে, ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স নেওয়া যায় ওই অ্যাপের মধ্যে। সো ওরা কিন্তু বানাইছে। এন্ড আমি কেন আলিপের কথা বলতেছি, বিকজ আমি এটা নিয়ে একটা আর্টিকেল লিখছিলাম যে হাউ বিকাশ ইজ ফলোইং দি ব্লুপ্রিন্ট অফ আলিপে, এন্ড দে আর এক্স্যাক্টলি ডুইং দ্যাট। ঠিক আছে, যেটা আলিপে করে আসছে, আলিপে কিন্তু এই যে কি বলে ডেবিট কার্ড অ্যাড করা, ডেবিট কার্ড ইউজ করা, ঠিক আছে, ইসের সাথে কানেক্ট করা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে কানেক্ট করা, এগুলো কিন্তু প্রথমে আলিপে শুরু করছে। এগুলা ওরা হচ্ছে এটাকে ব্র্যান্ড করছে, তারপর এটা বিকাশ শিখে এখানে বাংলাদেশে করতেছে। সো হোয়াট এভার দে আর ডুইং এন্ড দে আর ফাইন্ডিং সাকসেস, বিকাশ উইল ট্রাই ইট ইন বাংলাদেশ। কবে, we need to wait and see যে কবে এটা পারবে, but eventually they will become that, you know, যে one app for everything type of app. আসলেই জোস। আমার কাছে সবচেয়ে মানে যেটা লাগে, ব্যাপারটা হচ্ছে যে ভাই, মানে বিকাশ যখন আসা স্টার্ট করলো বা মার্কেটে যখন ঢুকা স্টার্ট করলো, পুরা ঢাকা শহর কিন্তু পিঙ্ক হয়ে গেছিল, এভরিওয়্যার যেদিকে তাকে ওইদিকেই পিঙ্ক। আর এখন কিন্তু একটা সিগনেচার, আপনি কিন্তু কোথাও দেখেন না যে এখানে বিকাশে, আপনি যে পিঙ্ক দেখলে আপনি ওখানে চলে যান, যাচ্ছে পিঙ্ক আছে মানে এখানেই বিকাশের ট্রানজাকশনটা হয়। আমার মনে হয় যেটা মানে নগদ আসলে কয়েকটা জায়গায় খুবই মানে এত ফালতু কাজ করছে, যেটা হচ্ছে যে ওই আপনাকে বলতেছে 9 টাকা 99 পয়সা, বাট আপনি দোকানে গিয়ে দেখতেছে আপনার 15 টাকা লাগতেছে। এই যে ছোট ছোট ভাবে মানুষকে
ইয়া করার, ডিসিভ করার যে ব্যাপারটা, আমার মনে হয় এইটা, মানে আমি অ্যাজ আ নগদ ইউজার আমি খুব ডিসিভড হয়েছি ফার্স্টের দিকে। যে আমি জানতাম যে 10 টাকা আমার ক্যাশ আউট লাগবে, 9 টাকা 99 পয়সা, গিয়ে দেখি আমার 15 টাকা সামথিং পয়সা লাগতেছে, এইটা একটা। তারপর হচ্ছে যে আমি নগদের অফলাইন মার্কেটিং দেখি নাই, আমি হার্ডলি কোনো জায়গায় কমলা কালার দেখি। তো আমার মনে হয় যে ভিজিবিলিটি অনেক বড় একটা ব্যাপার মেবি প্রত্যেকটা ব্র্যান্ডের জন্যই। সো এটাই আর কি। আরো কিছু অ্যাড ছিল ডিসেম্বর 2020 তে, কিছু সিরিজ অফ 6-7টা অ্যাড ক্রিয়েট করছে, যেখানে হচ্ছে ওই যে বেকুব থিম ছিল, হচ্ছে বেকুব, বিকাশকে বেকুব বেকুব বলে মজা বতে, করে। হ্যাঁ। এই যে এগুলো না অনেক নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করছে আমার যতটুকু মনে হয়, আমি কমেন্ট টমেন্ট দেখছি তখন এটা আমিও নিয়ে। সেম, আমারও হ্যাঁ, এরকম so নেগেটিভ লাগছে। অনেকেই এটা খারাপ ভাবে দেখছে। বাট ইউ নো দেয়ার সামথিং কল ইন্টারঅপারেবিলিটি, সেটা আসার পর আমার মনে হয় যে নগদ একদম শেষ হয়ে যাবে। ইন্টারঅপারেবিলিটি মিনস যে ইউ উইল বি এবল টু মুভ ফ্রম ওয়ান এমএফএস টু অ্যানাদার এমএফএস ভেরি কুইকলি, সুইচিং কস্ট কমে যাবে। হ্যাঁ, তুমি চাইলে হচ্ছে রাতারাতি তোমার নগদের সব টাকা বিকাশে ট্রান্সফার করে দিবে, এন্ড দেন তুমি আর নগদের অ্যাকাউন্টের কথা জীবনে মনেও থাকবে না। সো ইউ গো টু আ শপ, লেটস ইউ হ্যাভ আ নগদ অ্যাকাউন্ট, ঠিক আছে, 1000 টাকা আছে নগদ অ্যাকাউন্টে, তুমি একটা রেস্টুরেন্টে গেলে ওখানে নগদের পেমেন্ট নাই, স্বাভাবিক, যেটা নগদের রিচ আরো কম বিকাশ থেকে। অনেক তুমি কি কম। করবা, তুমি নগদের অ্যাকাউন্ট থেকে বিকাশের অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলো 1000 টাকাটা, এন্ড দেন হয়তো ওখান থেকে 500 টাকা খরচ করলা, বাট ওই যে পুরো টাকাটা বিকাশে রয়ে যাবে, ইউ আর নেভার গোইং টু ইউজ দ্যাট নগদ, মানে নগদ again. So এই টাইপের সিচুয়েশন Exactly. হওয়া শুরু করবে, আই এম শিওর ওয়ান্স ইন্টারঅপারেবিলিটি কিকস ইন, দিস ইজ গোইং টু হ্যাপেন। তো আপনার কি মনে হয় না ভাইয়া যে এমএফএস ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি যেই জায়গায় আসলে মানে ডিমান্ড আরো বেশি বাট সাপ্লাই খুব কম কিছু এজেন্সি দিতেছে, আরো সাপ্লাই দেওয়ার মতো এজেন্সি আসতে পারে ফিউচারে? 15টা পারমিশন পাইছে, হ্যাঁ, আচ্ছা। বাট লাভ কি? আমার কথা হচ্ছে 15টা যদি পায়, বিকাশ হচ্ছে ওদের যে রিটেল চ্যানেলটা, হ্যাঁ, ওদের হচ্ছে 2 লাখ মার্চেন্ট আউটলেট আছে, ইফ আই এম নট রং, 2 লাখ মার্চেন্ট আউটলেট। মার্চেন্ট আউটলেট মানে হচ্ছে যেখানে যে যে পয়েন্ট অফ সেল, যেমন মিনা বাজার আই গেস ইজ কনসিডার্ড টু বি আ মার্চেন্ট আউটলেট আই গেস, ইফ আই এম নট রং। সেরকম 2 লাখ পয়েন্ট আছে যেখানে করা যাচ্ছে এরকম, মানে সরাসরি কিউআর টিউআর দিয়ে এটা করা যাচ্ছে। সো আমার কথা হচ্ছে এই 2 লাখ, তারপর হচ্ছে আরো কয়েক হাজার লাখ লাখ, সরি 1.13 মিলিয়ন এজেন্ট আছে, 1 মিলিয়নের উপরে এজেন্ট আছে, এজেন্ট, এবং এই যে ক্যাশ আউট করার দোকান আছে হচ্ছে 1.06 মিলিয়ন। তাই আমি আজকে সকালেই দেখছি অন্য একটা কাজে। সো ইন মিলিয়ন্স এটার হিসাব, এবং এটা 2011 থেকে বিল্ড করে আসছে। সো ইউ স্পিক অফ সাপ্লাই, এটাই কিন্তু সাপ্লাই। এখন এই যে উপায় বা ইউপে যেটাই বলি, ওরা এসে কি রাতারাতি এটা করতে পারবে? আই ডোন্ট থিংক সো, আই না, ডোন্ট থিংক সো। অবশ্যই না। পারলে নগদই পারতো, ঠিক আছে, নগদ যে পোস্ট অফিসের অনেকগুলা ব্রাঞ্চ না বাংলাদেশে, সো অনেকেই ভাবছিল যে পারবে, বাট পোস্ট অফিস কি মানে বিকাশের যে নো হাউ, বিকাশের যে টেক অ্যাডভান্সমেন্ট, যেটা ট্যাবলেট দিচ্ছে, শিখাই দিচ্ছে ট্রেনিং, ওইটার সাথে কিন্তু পোস্ট অফিসের এফিসিয়েন্সি কখনোই ম্যাচ করতে পারে না, এন্ড হেন্স এক্স্যাক্টলি। দ্যাট থিং ফেল অ্যাজ ওয়েল। আমরা ভাই যখন হচ্ছে একটা জিনিস লাস্ট আমার আপনার কাছে যেটা জানার সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে তো স্ক্যাম নিয়ে কথাবার্তা শুরু করছি। সো এখন একটা ব্যাপার হচ্ছে মানুষজনের কাছে এখন সেলিব্রিটিরা না, মানে আমরা এমন একটা এরাতে আছি সেলিব্রিটিরাই সবকিছু, তাদেরকে আমরা দেখতেছি। যখন তাহসানের মতো একটা মানুষ, ইভ্যালির মতো একটা কোম্পানিকে এন্ডোর্স করতেছে, মাশরাফির মতো একটা পাবলিক ফিগার যখন হচ্ছে অরেঞ্জকে এন্ডোর্স করতেছে, আমরা যখন এরকম বড় বড় সেলিব্রিটিদের এন্ডোর্সমেন্ট দেখি এরকম কিছু প্ল্যাটফর্মে, তখন ওই জায়গা থেকে আসলে এইসব প্ল্যাটফর্মকে ডিস্ট্রাস্ট করাটা একটু কঠিন হয়ে যায়। তো এই ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটিটা সেলিব্রিটিদের কাছে কিভাবে আসলে বাড়ানো যেতে পারে, যে তুমি যেটা করতেছো এটা রিপারকাশনস আছে, এই জিনিসটা আসলে কিভাবে বিল্ড আপ করা যেতে পারে? এটা অনেক হার্ড একটা কোয়েশ্চেন, আমার মনে হয় না আই হ্যাভ এন অ্যান্সার টু দিস কোয়েশ্চেন, কারণ এটা কিন্তু হয় নাই, এবং আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটাই ছিল যেটা হয় নাই কেন। কেউ বলে নাই তাহসানকে নিয়ে কিছু, কেউ বিসিবির মতো এত বড় একটা বোর্ডকে নিয়ে কেউ কিছুই বলে নাই। মাশরাফিকে নিয়ে অনেকে চিল্লাচিল্লি করছে, ওয়েল অবভিয়াসলি মাশরাফির কিছু হেটার আছে এখন, যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন একটা হইছে, সো ওইটাকে ধরে রেখে এজেন্ডা করে এটা করছে, বাট মানে আসল কিন্তু মেইন অনেকগুলো কালপ্রিটকে ছেড়ে দিছি আমরা, এন্ড উই শুড হ্যাভ ডান দ্যাট। এখন যেটা বললাম, আমরা অনেকে একটু লোভী, ঠিক আছে, মানে উই লাইক টু বিলিভ ইন থিংস, যেটা আমার পছন্দ ওইটা আমি বিলিভ করতে পছন্দ করি। হ্যাঁ, আমার অর্ডার দেওয়া আছে তো এই ভ্যালিতে, এখন তুই যদি নিউজ লিখিস যে এই ভ্যালি খারাপ, আমি তো গালাগালি করবো। আমরা হচ্ছে আমাদের মোরালটা ওরকম ডিস্টর্টেড হয়ে গেছে। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার বাদ, আমি নিজেই তো এরকম, অনেকে এরকম করে যে অর্ডার দিয়ে রাখছে, নিউজ পেপারে যদি এই ভ্যালিকে নিয়ে খারাপ কিছু লিখে গালাগালি করে, কেন? কারণ যে অর্ডার আছে আমার। সো উই হ্যাভ আ ডিস্টর্টেড মোরাল আই গেস। সো ইনফ্লুয়েন্সারকে ঠিক করার আগে আগে নিজেকে ঠিক করতে হবে, তারপর ইনফ্লুয়েন্সার কিছু করলে আমরা সবাই মিলে যে ইনফ্লুয়েন্সারকে ধরতে পারবো। বাট হ্যাঁ, আসলে ইটস আ কালেকটিভ ফেলিয়ার, আই থিংক দিস e-valley thing is a collective failure from celebrities and
everyone else. আর হ্যাঁ, I do agree, মানুষ হয়তো তাসানকে দেখে হয়তো বলে যে আচ্ছা এত বড় স্টারের সাথে কোলাবোরেশন, এটা আসলে ফেল করার কথা না। হ্যাঁ, I agree, that's true, that's a loophole. এটা আসলে এটা তাসানের উপর ছিল এই জিনিসটা অ্যাসেস করা। হ্যাঁ, বিকজ এটা এই বছরে করছে, তো এই বছরের শুরুর দিকে যদি ইভ্যালির ভালো রেপুটেশন ছিল না, তখন এইসব বাজে কথাই হচ্ছিল। তো তাসান কেন করছে? আই এম শিওর কেন করছে তাসান। Why do you think so? কেন করছে? অনেক টাকা অফার করছে, আই এম শিওর। এক্স্যাক্টলি। লুক্রেটিভ কোন একটা অ্যামাউন্ট ইউজ করছে। সো আমরা কিন্তু we are all selling our morals like for money. So this is where we should get started. ভাই আমি মনে হয় আজকে না গতকালকে আই গেস দেখলাম যে বিকাশ কিন্তু এই বছরে মনে হয় ফাইনান্সিয়ালি ওরা লসে আছে, রাইট? হ্যাঁ। তাইলে ভাই এই ব্যাপারটা কেমনে দেখেন আপনি? যে ফাইনান্সিয়াল ব্যাপারটা হচ্ছে কি যে অ্যাকাউন্টিং এ চলে যায় জিনিসটা বলতে গেলে, বাট আমি ট্রাই করব যে ওই টেকনিক্যালিটিতে না যেতে। দ্যাট ইজ যে লেটস সে দ্যাট ইউ আর মেকিং মানি, হ্যাঁ, তোর হচ্ছে টাকা আর্ন করতেছিস মানুষের ক্যাশ আউট থেকে, এন্ড দেন তোর পেমেন্ট কি করা লাগতেছে বিকাশে? পেমেন্ট করা লাগতেছে হচ্ছে মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে কিছু খরচ দেওয়া লাগে, কারণ তুই যে ট্রানজাকশন গুলো করতেছিস সব হচ্ছে মোবাইল নেটওয়ার্ক দিয়ে করতেছিস, তো ওদেরকে কিছু খরচ টাকা দেওয়া লাগতেছে। এরপর আর কি খরচ আছে? মার্কেটিং থাকে, বাট একটা মেজর কস্ট থাকে, সেটা হচ্ছে তোর এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বিকাশের কিন্তু প্রচুর ইনট্যাঞ্জিবল অ্যাসেট, হ্যাঁ, নতুন ফিচার বিল্ড করা লাগে, কন্টিনিউয়াসলি টেকনোলজির পিছনে টাকা খরচ করতেছে। সো ইউ হ্যাভ হার্ড অফ ডেপ্রিসিয়েশন, রাইট? এই ডেপ্রিসিয়েশনটা মানে ওয়েজ দেয়ার প্রফিটস ডাউন। তুই যদি ডেপ্রিসিয়েশনটা বাদ দিস, তাহলে বিকাশের এবার এটাকে বলে ইবিডা। ইফ ইউ ইগনোর দি ডেপ্রিসিয়েশন ইজ দি অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার দ্যাট ইউ মেড দিস ইয়ার। এটাকে ইগনোর করলে বিকাশের প্রফিট হচ্ছে এবার 84.4 মিলিয়ন। এটা হচ্ছে প্রফিট। বাট তুই যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে এটাকে ইনক্লুড করিস, তাহলে হচ্ছে লস চলে আসে। সো দে আর মেকিং আ লট অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই জন্য দেখে মনে হচ্ছে যে আচ্ছা বিকাশ ধরা খাচ্ছে, এবার আসলে ধরা খাচ্ছে না। হ্যাঁ, টপ লাইন যদি দেখিস রেভিনিউ গ্রো করতেছে, গ্রস মার্জিন গ্রো করতেছে, জাস্ট বটম লাইনের যে নেট মার্জিন গুলো এগুলো ফল করতেছে, বিকজ অনেক অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট করতেছে, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করতেছে। এটার রিটার্ন ইভেন্চুয়ালি আসবে। হ্যাঁ, আর আরো কিছু সমস্যা আছে, যেমন ওই যে মার্কেটিং খরচ বাড়ছে একটু, মানে আর যাই হোক না কেন একটু হইলেও তো প্যারা দিচ্ছে, তাই না? ওই গভর্নমেন্টের সেকশনটা হইলেও তো ওই মার্কেটটা তো খেয়ে ফেলতেছে নগদ। সো ওইটার জন্য তো একটু মার্কেটিং করা লাগতেছে, ঠিক আছে, অ্যাডিশনাল মার্কেটিং করা লাগতেছে। সো ওইটাও হচ্ছে একটা রিজন যে কারণে প্রফিটেবিলিটি শ্রিঙ্ক করতেছে। বাট ইফ ইউ কম্পেয়ার, ইফ ইবিডা নামের যে মেট্রিকটা, হ্যাঁ, সো ইফ দিস ইজ ইয়োর মেজার অফ প্রফিটেবিলিটি, এই হিসাবে 84.4 মিলিয়ন প্রফিট। আন্ডারস্ট্যান্ডেবল। তার মানে ভাই ব্যাপারটা এরকম যে তার এছাড়া ভাই যে এজেন্টের পিছনে তো ওদের প্রচুর খরচ, এদেরকে ইয়া করে দেওয়া, এখানে তো ওরা প্রচুর ক্যাশ বার্ন করছে আই গেস। সো আলটিমেটলি এগুলো তো একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট টাইপের। সো ওরা যেটা পে করে ফেলছে আই গেস ওইটা ওদের লাইফ টাইম সার্ভ করবে। ওই যে সব জায়গাতে বিকাশ দেখার যে ব্যাপারটা, মানুষের মধ্যে একটা ভরসার জায়গা যে উইদিন 1 কিলোমিটার আই উইল গেট এ বিকাশ চেক আউট। সো এই ভরসাটা ওরা পেয়ে গেছে, এখন বাকিটা ওরা আস্তে আস্তে গ্রো করবে। ওই যে স্টার্টআপের যে একটা ইয়া আছে যে কার্ভটা, ওই কার্ভটা একসময় অ্যাটেন্ড করবে। যাই হোক, আমরা অনেক বিকাশ নিয়ে কথা বললাম। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যারা যারা শুনতেছেন, দিস ইজ নট এ বিকাশ স্পন্সর্ড পডকাস্ট। তো আমরা এখন বিকাশ থেকে অন্য কিছুতে জাম্প করি। সো ভাই, উই উইল বি টকিং অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সি। এল সালভাডর আই গেস পরশুদিন এটাকে ফার্স্ট কান্ট্রি হিসেবে রেকগনাইজ করছে অ্যাজ এ মিডিয়াম অফ, মানে ন্যাশনালি ওরা ইয়া করছে। এখন ভাই এটা অনেক দেশে ইলিগাল চলতেছে, আবার চলতেছে না। এই ইলন মাস্ক বলতেছে আমি আজকে নিব, তারপর নিচ্ছে না। হোয়াট ডু থিংক অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সিস? আই ডোন্ট থিংক এনিথিং। আমি শুধু যেই বলে ক্রিপ্টোকারেন্সি অনেক ভালো, আমি একটা প্রশ্ন করতে চাই। ভাই ধরেন আমার একটা ওয়ালেট আছে, বিকাশের মতো একটা ওয়ালেট, হ্যাঁ, আমি হচ্ছে 1000 টাকাকে কনভার্ট করে বা 1 লাখ টাকাকে কনভার্ট করে সামথিং বিটকয়েন, 0.05 বিটকয়েন সামথিং আমার আসলো। এখন বিটকয়েনের দাম তো রাতারাতি উল্টে যায়, যেমন যে এল সালভাডোরেরটা হচ্ছে ওই যেদিন এল সালভাডোর কিনলো ওই দিন 17% রাতারাতি ক্র্যাশ করছে বিটকয়েনের প্রাইস। সো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রাতারাতি 17% যে ফল করলো, হ্যাঁ, এটা এখন আমার কি হবে? এটার কনসিকুয়েন্স কে বিয়ার করবে? 1000 টাকা ছিল, এটা 20% কমে গেল, সকালে উঠে দেখি 800 টাকা। তো এইটা কিভাবে হ্যান্ডেল হবে? যারা বলতেছে যে বিটকয়েন দিয়ে মানে ইটস গোইং টু রিপ্লেস মানি, হাউ ইজ ইট গোইং টু ডু দ্যাট? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মাই কোয়েশ্চেন? বেসিক্যালি আমার এটাই প্রশ্ন হয় যে রাতারাতি বিটকয়েনের দাম কমে যায়, তো আমার 1000 টাকা, আমি 1000 টাকার বিটকয়েনের দাম আমার 800 টাকা হয়ে গেছে সকালবেলা উঠে, তাহলে তো আমার টাকা কমে গেছে। মানে মাই মানি ইজ লুজিং ভ্যালু ইমিডিয়েটলি। সো এত ভোলাটাইল একটা জিনিস এটা ক্রিপ্টোকারেন্সি,
আমি এটাকে প্রপার অ্যাসেট ক্লাস হিসেবে কনসিডার করি। বাট ক্রিপ্টোকারেন্সির একটা নতুন ভার্সন আসছে অলরেডি, এটাকে বলে স্টেবল কয়েন। ফেসবুক বানাতে যাচ্ছে এটা, হ্যাঁ। স্টেবল কয়েন হচ্ছে মানে এত ফ্লাকচুয়েট করবে না, একটু কন্ট্রোল রাখবে এটাকে, মানে হয়তো স্লাইটলি 2-3% হয়তো 19-20 হবে, ওইটা হচ্ছে হয়তো একটু পপুলার হতে পারে। বাট দ্য ট্রানজাকশন ফিস ইজ ভেরি হাই, এন্ড এত বড় একটা ভার্চুয়াল কারেন্সি চালাইতে হলে ইউ নিড পয়েন্ট অফ সেল রিচ, যে যে হয়তো কিউআর স্ক্যান করতে হবে, এরকম একটা অ্যাপ লাগবে যেটা দিয়ে মানুষ পেমেন্ট করবে। সো আই থিঙ্ক ইভেন ইফ ক্রিপ্টোকারেন্সি টেকস অফ, ইটস আই গেস 10-15 years down the line, but not now. And I don't think it's ever going to become alternative of money. I don't think so. অনেক গভর্নমেন্ট ট্রাই করছে, চায়না কিন্তু গভর্নমেন্ট ক্রিপ্টো কয়েন ট্রাই করছে, it did not work very well. একটা জিনিস হচ্ছে ভাইয়া যে মানে এই ক্রিপ্টোকারেন্সির একটা ফিচারই যদি হয়ে থাকে, এটার ভলাটাইল নেচারটা, এটা আলটিমেটলি সাস্টেইন করবে এটা কিভাবে? মানে ব্যাপারটা এমন যে আমার ইয়ারলি ইনফ্লেশন রেট যেটা থাকে সেটা এখন আমার ডেইলি ইনফ্লেশন রেট। ইলন মাস্কের কথায় আমার ইনফ্লেশন কমবে বাড়বে, খুবই মানে কেমন না ব্যাপারটা। আমার ইলন কথা হচ্ছে মাস্কের কি, মন চাইলো ইনফ্লেশন, আই এম অ্যাজিউমিং অল অফ ইউ গাইস নো অ্যাবাউট দ্য এফেক্ট অফ ইনফ্লেশন। সো আমার ইনফ্লেশন, আমি 5% হতো আমার ইনফ্লেশন, ঠিক আছে? মানে আমি ইনফ্লেশন 5% মানে আমি 100 টাকা রেখে দিলে এটা 95 টাকা হয়ে যাবে এক বছর শেষে। তো ভাই আমি যদি এই ইনফ্লেশনের এগেইনস্টে বেট করতে চাই, বিটকয়েন কিনি 100 টাকা, আমার তো রাতারাতি 20% কমে যাচ্ছে। আমি ভয় পাইছি 5% আমার টাকার ভ্যালু কমবে এক বছরে, কিন্তু আমার ক্যাশ ভ্যালু নাই হয়ে যাচ্ছে 20% রাতারাতি। হাউ ইজ দিস এ হেজ? আমি বুঝি না, হয়তো আমার কনসেপ্ট ক্লিয়ার না বিটকয়েন নিয়ে, হইতেই পারে, হ্যাঁ, কিন্তু আমি এটা নিয়ে অত আহামরি রিসার্চ করিনি। বাট আমি যতটুকু বেসিক বুঝছি দেখেই আমার মানে এটা সাস্টেইনেবল লাগে। আর ভাই আমার আরেকটা খুবই খুবই ভায়াবল একটা বাট বেসিক একটা কোয়েশ্চেন আছে। আমি যেভাবে ব্যাপারটা চিন্তা করি, আমি আমার টাকাটাকে কনভার্ট করছি একটা ডিজিটাল কারেন্সিতে, সবাই সবার টাকাকে কনভার্ট করে একটা ডিজিটাল কারেন্সিতে রাখতেছে। বেসিক্যালি ওটা এখন একটা ক্লাউড কম্পিউটিং স্টেজে আছে, একটা ডিজিটাল কিছু একটা। হোয়াট ইফ ওই পুরাটা নিয়ে কেউ ভেঙে গেল? মানে সবাই তো, হ্যাঁ তাই না, মানে বিকজ ইট রানস অন আ সিস্টেম, একটা কনসেনসাস মেকানিজম বলতে একটা জিনিস আছে। this stuff is very complicated, and আমি অনেকগুলো পেপার পড়ে এটা দেখছি। সো there's something called consensus mechanism, you can look into it. মানে কেউ একজন কন্ট্রোল করতে পারে না ইউজুয়ালি। এটা পারমিশনলেস ব্লকচেনের, পারমিশনলেস ব্লকচেন হচ্ছে যেগুলোতে ক্রিপ্টোকারেন্সি চলে, সেগুলোকে বলে পারমিশনলেস ব্লকচেন। যেমন দ্য বিটকয়েন ব্লকচেন ইজ আ পারমিশনলেস ব্লকচেন, এখানে হচ্ছে কনসেনসাস মেকানিজমে চলে। যেমন একটা সিম্পলি যদি বোঝানোর চেষ্টা করি, একটা এক্সাম্পল, দিস ইজ নট দ্য রাইট ডেফিনিশন, বাট মেজরিটি হয়তো একটা ট্রানজাকশনকে অ্যাপ্রুভ করতে হবে। Let's say you want to run away with all the money, majority of the participants in that blockchain has to approve je hai, okay, let him take this money, let him make this transaction. সেরকম হইতে হবে। মাঝে মাঝে হয়, হ্যাঁ, হ্যাকিং ট্যাকিং এর রিসেন্ট কিছু নিউজ আসছে, বাট ইটস রেয়ার। আই থিংক ইটস স্টিল রেয়ার, এখনো ইটস স্টিল আ ভেরি ফুল প্রুফ কনসেপ্ট। চুরি করা অত ইজি না। if I want to know about ভাই how blockchain works, আমার ব্যাপারটা নিয়ে একদমই নো আইডিয়া। সো একটু যদি শর্টে বলতেন। টাফ, আমি নিজেই শর্টে কেমনে বলবো আমি নিজেও জানি না, বাট সিম্পলি যদি আমি আবার ওভার সিম্পলিফাই করি, এগেন ওভার সিম্পলিফাই করলে ইটস নেভার দ্য রাইট ডেফিনিশন, বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে আই ওয়ান্ট টু পে ইউ 5 টাকা, বাট আমার কাছে 5 টাকা আছে, হ্যাঁ, আমি তোকে একটা ডিজিটাল কয়েন দিলাম, এখন এর জন্য আমার কাছে 5 টাকা থাকতে হবে আসলে। হাউ ডু ইউ নো দ্যাট? ঠিক আছে, সো এর জন্যই হচ্ছে যে ট্রাস্টটা বিল্ড করার জন্য যে ইউজুয়ালি কি করে, ব্যাংক এটা অ্যাপ্রুভ করে, রাইট? ব্যাংক বলে যে আচ্ছা ঠিক আছে, লেট আবরার মেক দিস ট্রানজাকশন, হ্যাঁ, টু আইমান, বিকজ আবরার হ্যাজ দিস মানি ইন হিজ অ্যাকাউন্ট। বাট এখানে তো কোনো ব্যাংক নেই, হ্যাঁ, এটা কে অ্যাপ্রুভ করবে? সো ইউজুয়ালি হচ্ছে এই যে কনসেনসাস মেকানিজম অ্যাপ্রুভ করে যে আচ্ছা হ্যাঁ, আমার কাছে যে 5 টাকাটা আছে এটা ওরা অ্যাপ্রুভ করে, আমি 5 টাকার পেমেন্টটা তোকে করতে পারবো, এটা অ্যাপ্রুভ করলে। এখন তোর কাছে 5 টাকা আসলো, তো এই যে এটা কিন্তু ওরা লিঙ্ক করে যে আমার কাছে আসে, এই ইনফরমেশন ওর কাছে ছিল, এগুলোকে বলে ব্লকস অফ ইনফরমেশন বেসিক্যালি। সো they are storing this information as it is flowing from, the money is flowing from some account to mine and then from to yours. So এই যে আপডেটেড অ্যাকাউন্ট ব্যালেন্সটা, কি কি ট্রানজাকশন হচ্ছে, আমার লিমিটেশন কত, আমি আর কতটুকু স্পেন্ড করতে পারবো, হ্যাঁ, আমি কি ট্রানজাকশনটা কি ভ্যালিড না, এই জিনিসগুলো হচ্ছে সব ব্লকস অফ ইনফরমেশন দিয়ে কানেক্ট করে। Still very abstract, I know, even I read 10-15 papers about it, এবং এরকমই এত অ্যাবস্ট্রাক্ট ভাবে জিনিসটা লেখা, হ্যাঁ, মানে to find a one line definition of Bitcoin, of blockchain, I think it's the hardest thing right now. But you get the point basically, যে ইনফরমেশন গুলা, I get it, and then it's basically a system আর কি।
It's like a database basically. If you know about relational database, relational database এর মতো হয়। বুঝতে পারছি। এমন সমস্যা নাই, তুই এগুলো আস্তে আস্তে জানতে পারবি। রিলেশনাল ডেটাবেস তুই থার্ড ইয়ারে এমআইএস কোর্সে পড়বি। MIS ভাই course, ওর right, কালকে right. ওর ভাই ওর কালকে অ্যাডমিশনের রেজাল্ট, সো দোয়া করে দেন ওকে। Oh, best of luck. হ্যাঁ, ইনশাআল্লাহ। How was your exam by the way? Both Viva and written exam. Written was so, but the Viva went pretty well আর কি ভাই। আচ্ছা। ভাই প্যারাটা হইছে যে best ভাই of luck. ওকে মার্কেটিং ডিপার্টমেন্টের টিচাররা ভাই বানাইছে এবং তারা খুব ইমপ্রেসড। আমার খুব চান্স যে ওকে মার্কেটিং এ নিয়ে যাবে, মানে যদি পায়। It's not bad, মানে as long as he likes it, তাই না? মানে হ্যাঁ, it's totally fine. আচ্ছা, আপনারা দুইজনই হচ্ছে বিবিএ জেনারেল, রাইট? হ্যাঁ। আচ্ছা, সো মানে গতকালকে ট্রাইনোমিয়াল পডকাস্ট শুনতেছিলাম, সো ওইখানে হচ্ছে একটা ব্যাপার নিয়ে তারা খুব করলো, ওটা হচ্ছে যে ইন দিস সেঞ্চুরি, মানে এই সময়টাতে এসে বিবিএ ইজ এ স্ক্যাম, বিবিএ শুধু বিবিএ পরে কোনো লাভ নাই। সাদমান সাদিক ভাই ইভেন এটাও বলছে যে 4 বছরের বিবিএ থেকে 2 বছরের এমবিএ করাটা সেম এডুকেশন বাট কম টাইমে। আপনারা বিইং আ বিবিএ স্টুডেন্ট ব্যাপারটাকে কিভাবে দেখেন? আপনাদের কাছে কি বিবিএটা খুব জেনারেলাইজড এডুকেশন নাকি কি মনে হয় আপনাদের কাছে? Absolutely, আমি তো রোজ দিন রিগ্রেট করি যে আমি ফাইন্যান্স, মানে আমি জানতাম আমার মোটামুটি এই ফিল্ডে ইন্টারেস্ট, আমি কেন নেই? বিকজ দেয়ার ইজ আ থিং কল্ড স্পেশালাইজেশন, ঠিক আছে? আমার ফ্রেন্ডরা হয়তো 14-15টা ফাইন্যান্সের কোর্স করতেছে, আমি পড়তেছি কয়টা, 8টা মনে হয় পড়তেছি। হ্যাঁ, ওরা অনেক কিছু রিপিট করতেছে, বাট তাহলে ওর কিন্তু নলেজের ডেপথটাও বাড়তেছে, হি ইজ গেটিং মোর এক্সপোজার। সো অবভিয়াসলি বিবিএ জেনারেল ডিপার্টমেন্টের একজন, এটা হচ্ছে মানে ইন্ট্রা বিউপি কমেন্ট করলাম এটা। যদি ওভারঅল বলি বিবিএ, আমার মনে হয় যে হ্যাঁ, ইট ইজ আ স্ক্যাম, মানে ইট ইজ মানে কম স্কিলে কি একটা করা যায়, হ্যাঁ, চাপার জোরে কি একটা অ্যাচিভ করা যায়। মোর অর লেস বিবিএ এর থিমটা হচ্ছে মোর অর লেস, ঠিক আছে? বিকজ জুবাইর ভাই, ইউ ডোন্ট নো জুবাইর ভাই ইয়েট, বাট ঠিক আছে, ইউ উইল সুন কাম টু নো অ্যাবাউট হিম। হি ইজ আ লেজেন্ড অফ বিউপি, আই মিন, so legend of finance basically. So he said something very interesting to me one day, যে finance এবং every BBA world এ যাই সাবজেক্ট আছে, we try to give these fields fancy names, fancy terminology to make all the other people in other fields feel like এটা এমন একটা ফিল্ড যেখানে তুই এন্টার করতে পারবি না, কিছু বুঝবি না। হ্যাঁ, hard word ইউজ করি, inflation, time value of money, NPV. I will say all that stuff and make you feel like you know nothing, you know shit. And you will feel like, oh my god, this is something esoteric. এরকম ফিল্টার কি দেয় মানুষকে। So this is the thing, but আসলে in reality কোনো সাবস্টেন্স নাই। I agree, it is like a scam. It's a low skill scam basically. আমি everyday regret করি, আমি মানে একটু স্পেশালাইজ কিছু লাইক what could have been a choice যদি আমি আপনাকে এখন আস্ক করি? I think tech, ঠিক আছে, মানে going forward like it should have been tech. হ্যাঁ, টেক হইতে পারতো হয়তো। আর যদি বাংলাদেশে তো ক্রিয়েটিভিটি অত একটা প্রমোটেড না, ক্রিয়েটিভ হলে হয়তো রাইটিং টাইপের কোনো লাইনে, হয়তো জার্নালিজম টাইপের কোনো লাইনে, অথবা হয়তো লিটারেচার টাইপের কোনো লাইনে, বেসড অন ইন্টারেস্ট। মানে আমার মনে হয় যে আমি টেকে যেতাম, ছোটবেলা থেকে আমার কম্পিউটার নিয়ে অনেক ইন্টারেস্ট সো ছিল, বাট যাই নাই। বিবিএ ইজি, সোজা, তাই না? এটি তো যাও, অনেকে অফেন্ডেড হয় যে বিবিএ কি সোজা, অনেক অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, বাট মানে দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট চয়েস ইউ হ্যাড। আমি বিবিএ স্টুডেন্ট, আমি বলতেছি, এটা অ্যাডমিট করতেছি, লাইক দিস ইজ with due respect to you, you know, you're just starting your thing and আমি গুলো বলতেছি, but honestly don't get demotivated যদি specialized কোনো সাবজেক্ট পাও। I think that's a very good thing if you get something specialized, because আমরা খিচুড়ি পড়তেছি, honestly খিচুড়ি পড়তেছি। So I think I would love to go to Riman Bhai too. অনলি, হ্যাঁ, আমি ওনার ভাইয়ের কথা থেকে শুরু করব যে অনলি বিকজ যে এমএনসি রা এই খিচুড়িটা প্রেফার করে, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় এটা অনেক বেশি ভ্যালিডেটেড একটা সাবজেক্ট হয়ে গেছে। রাইট, লাইক একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে যে ওরা চায় যে একটা ছেলে খিচুড়ি জানুক, যাতে আমি একটা পার্টিকুলার জিনিস চাইলে ওইটা আমাকে দিতে পারে। বাট আমার কাছে অলওয়েজ মনে হয়েছে যে একটা পার্টিকুলার ব্যাপারে, যেমন ভাই আমি অনেক দিন ধরে অধীর আগ্রহে বসে আছি আমার ফাইনাল ইয়ার মার্কেটিং এর কোর্সগুলোর জন্য, লাইক, বাট আমি যদি আজকে মার্কেটিং এ পড়তাম, আমি কিন্তু অলরেডি এগুলো পড়ে আরো এক্সট্রা হয়তো পড়তে পারতাম। সো আমার কাছে একটা রিগ্রেট চলে আসে, বাট কিছু করার নাই, আমার সাপ্লাইটা আমার ডিমান্ডের সাথে মিট করতে হবে। আমি পড়লাম মার্কেটিং, দেখে গেলাম বিবিএ জেনারেল ছেলে আমাকে 5 কাটায় চাকরি পেয়ে গেল। দ্যাট ইজ নট দ্য সুইটেস্ট থিং হ্যাপেন টু মি জাস্ট আফটার গ্রাজুয়েশন, রাইট? ওইটাই আর কি আমার কাছে মনে হয়। honestly মানে এটা আসলে যেটা আমি আসলে অনেক কিছু বলছি, যেটা হচ্ছে অনেক হাইলি ওপিনিয়নাইজড, লাইক আমার নিজের পার্সোনাল হাইলি ওপিনিয়নাইজড বলছি। ও মাই গড, গ্রামার গুরুজ আর গোনা কিল মি। অনেক হাইলি ওপিনিয়নেটেড কথাবার্তা এগুলো। হ্যাঁ, সো মানে আমার নিজের ভিউ বেসিক্যালি, হ্যাঁ, কিন্তু আমার আসে যায় না।
whether I'm going to get a job or not, আমি যদি I'll try my best, আমি যেহেতু অন্য ডিপার্টমেন্টেও হইতাম, হ্যাঁ I would try my best যেটা আমি পারি ওটা দিয়ে, না হলে নাই, এমএনসি আমাকে নিবে না, that's a different story, ঠিক আছে? I mean there are more important things in life than just getting a job, ঠিক আছে? And you know that better, you have multiple ideas sitting on your desk, right? To initiate and take off kind of, তাই না? এক্স্যাক্টলি Your startups basically আর কি। এক্স্যাক্টলি। আবরার ভাইকে কোনো এমএনসি না নিলে ওরা রিগ্রেট করবে বেসিক্যালি, এবং ওরা মোটামুটি ভালো মার্কেট শেয়ার হারাবে বলে আমার ধারণা। সো এমএনসির কেউ যদি দেখে থাকেন এই পডকাস্ট, রেড ফ্ল্যাগ। এখন আর সব ইভ্যালি যদি HR চায়, ইভ্যালি হচ্ছে আবরার ভাইকে মেল করবে। ইভ্যালি যদি চায় আমাকে ওদের সিইও বা স্ট্র্যাটেজিক কোনো টপ ম্যানেজমেন্ট পজিশনে চায়, হ্যাঁ I can help them navigate. So shout out to CFO. ইভ্যালি, shout out to my bro রাতুল ভাই। সিএফও, ইভ্যালির সিএফও হিসেবে আমরা আবরার ভাইকে দেখতে চাই। সেটা হ্যাঁ রিস্ট্রাকচার করে দিবে একদম, তারপর অ্যামাজন হয়ে যাবে, একদম বড় বড় অ্যামাজন হয়ে যাবে একদম। আচ্ছা, জোস, আমার মনে হয় আমি আসলে অনেক অনেক কিছু জানছি আবরার ভাই। থ্যাঙ্কস আ লট ফর বিং হিয়ার। আর as long as your opinions are mattered, আমরা এখানে আসলে that's the beauty of this podcast, I guess, আমরা সবাই থটস গুলাই শেয়ার করি, and এটাই। So thanks a lot again for being here. Thank you guys, you know it was really fun, আমি অনেক কিছু শিখছি, and then I had this opportunity to rant about eValley, lifetime opportunity আমার জন্য এটা, usually আমি just আমার Facebook প্রোফাইলে করি, so this was fun, you know, to have two other guys to rant about eValley as well. Yeah, that it was fun for us as well. So আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আজকে আমরা কথা বললাম অনেক কটা বিষয় নিয়ে, আলহামদুলিল্লাহ। ফাইন্যান্স অনেক কিছুই আই গেস কভার হলো। দিস ফাইন্যান্স, আমার কাছে মনে হয় যে প্রিন্সিপাল টু ফাইন্যান্সের বদলে আপনার আজকের পডকাস্টটা রিপ্লেস করে দেখতে পারেন। এনসিটিভি কে বলবো যে ইউ ক্যান জাস্ট চেঞ্জ ইওর কারিকুলাম নতুন শিক্ষানীতিতে, যে ফাইন্যান্স 6 মাস একটা কোর্স না করে এই 2 ঘন্টার পডকাস্টটা দেখায় ফেললে বলা অনেক কিছু শিখবে। আজকে আমরা কথা বললাম ফার্স্টেই ইভ্যালি, তারপর নগদ, তারপর বিকাশ, দেন ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন, অনেক কিছু নিয়ে। সো যাই হোক, ইট ওয়াজ আ হোলসাম ওয়ান ফর যারা ফাইন্যান্সে পড়ে তাদের জন্য বেসিক্যালি, বা ফাইন্যান্স নিবে, আমাদের ছেলেপেলে হয়তো ফাইন্যান্স নিবে কিছুদিন পরে। সো হোলসাম। আমার মনে হয় ভাই যারা ফাইন্যান্স নিয়ে ইন্টারেস্টেড তেমন একটা না, তাদেরও এটা খুবই ভালো লাগবে, কারণ এভরিথিং ওয়াজ সো সিম্পলিফাইড বাই আবরার ভাই। হ্যাটস অফ, হিউজ শাউট আউট ভাই। হিউজ শাউট আউট। So thanks a lot everyone for being here. এতক্ষণ পর্যন্ত যারা আছেন তারা তো আসলে অন্য মানে গড লেভেলের মানুষজন, তারা তো আসলে অন্য পর্যায়ে। এতক্ষণ পর্যন্ত আপনারা একটা পডকাস্টে সময় দিচ্ছেন, and you are loving it and we are loving it too, your stay over here. So thanks a lot for being. আউটরোতে আমি খুবই কাঁচা, সো আমি রিমান ভাইকে ফ্লোরটা দিয়ে দিচ্ছি। কোনো ফ্লোর দেওয়ার কিছু নেই। উইথ দ্যাট বিং সেড, এন্ড আবরার ভাইকে আরেকবার থ্যাঙ্কস। হোপফুলি ভাই আমরা ইনশাল্লাহ আমরা আয়মানের জন্য আমরা অনেক ব্লেসিং, মানে কি বলবো এটাকে, অনেক প্রেয়ার শাওয়ার করে দিচ্ছি। আমরা ইনশাল্লাহ বিউপিতে অনেক ফাইন্যান্সিয়াল মিটিং করবো। আবরার ভাই আমি প্রায় লাইব্রেরিতে বসে, আবরার ভাই হচ্ছে আমার স্টার্টআপের ফাইন্যান্সিয়াল সাইড টাইড অনেক কিছু ওনার থেকে আমি শিখি, গুরু টাইপের। আমরা মন পুরা না, সব ঠিক থাকলে যাতে আমি জয়েন করতে পারি। আয়মান আমার জিজ্ঞেস করছিল ভাই ভিস্তা কি জিনিস, পরে আমি বললাম যে ভিস্তা এখানে অনেক জ্ঞান গর্ব আলোচনা হয়, আবার অনেক ফাজলামিও হয়। তো ইনশাল্লাহ আমরা ভিস্তায় বসে আরো অনেক ফাইন্যান্সিয়াল ক্লাস করবো, বাট তার আগ পর্যন্ত এখানে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সো আবরার ভাই, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন ফর বিং উইথ আস। থ্যাংক ইউ আয়মান, তোর জন্য অনেক অনেক শুভকামনা। আজকে এখানে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।